শাড়ি খুলে স্বাদ মেটেনি, এবার কি বাকিগুলোও খুলতে এসছেন? কথাটা শুনে রাজা অগ্নি দৃষ্টিতে তাকায় নিশুর দিকে। তার চোখ থেকে যেন আগুনের ফুলকি বের হচ্ছে। সেই ফুলকি নিশুকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে ধেয়ে আসছে তার দিকে। কিন্তু নিশু একটুও ঘাবড়ে যায়নি। তার ইচ্ছে করছে আরও কয়েকটা কঠিন কথা শুনিয়ে দিতে রাজ্যকে। আর শোনাবেই না কেন? নিশু প্রায় 2 ঘন্টা সময় ব্যয় করে এত সুন্দরভাবেই না শাড়িটা পরেছিল। সেই রুম থেকে বের হতে না হতেই রাজ্য কোথা থেকে ধুম করে এসে নিশু শাড়ির কুচিতে হ্যাচকা টান দেয়। ব্যাস, তাতেই হলো। হর করে শাড়ির কুচিগুলো ফ্লোরে গড়াগড়ি খেতে শুরু করলো। রাগে দুঃখে নিশুর চোখ দিয়ে অশ্রু ঝরা শুরু করে দেয়। অনুষ্ঠানের আমেজে বাড়ি ভর্তি মেহমান। কেউ দেখলে কি কেলেঙ্কারিই না হবে। নিশু কুচিগুলো কোনো রকমে পেঁচিয়ে নিয়ে রুমে চলে যায়। কাঁদতে কাঁদতে শাড়ি ঠিক করার সময় দরজা খোলার শব্দ সে পেছনে তাকিয়ে দেখে রাজ্য আবার চলে এসেছে তার পিছু পিছু। তাই রাগের মাথায় বলে ফেলে কথাটা। তাতে তার বিন্দুমাত্র অনুতাপ হচ্ছে না, হবেও না। কেন হবে? হবে না। হওয়ার কোনো কারণই নেই তো। প্রায় 9 মাস হতে চলল রাজ্য পড়াশোনা শেষ করে দেশে ফিরেছে। তাই 9 মাসে নিশু যতবার বাড়িটাতে এসেছে ততবারই রাজ্যের এই মিসবিহেভের শিকার হচ্ছে। কিছুদিন আগেই নিশু এসেছিল। সেদিন বিকেলে রাস্তায় হাঁটতে যায়। শীতের আগের বিকালগুলো খুব ভালো লাগে তার। তখন আকাশের লালচে আভা সূর্যটাকে তাকে বিমোহিত করে। রাস্তার পাশ ধরে হাঁটতে হাঁটতে সে প্রকৃতিটা উপভোগ করছিল। তখনই রাজ্য বাইক নিয়ে এসে তার গলায় ঝুলে থাকা ওড়নাটা ছিনিয়ে নেয়। মাথায় হ্যামলেট না পরে তার ওড়না পেঁচিয়ে বেঁধে নেয়। তারপর নিশুর দিকে তাকিয়ে বলে, ওড়না তো গলাতেই ঝুলে আছে, তার চেয়ে বরং আমার মাথায় থাক। বলেই সে হন হন করে চলে যায়। কত বড় বেয়াদব ছেলে! রাস্তাঘাটে চুরি ডাকাতি করে। যে সে চোর না, ওড়না চোর। তখন নিশুর ইচ্ছে করছিল ওড়না তার মাথায় না দিয়ে গলায় পেঁচিয়ে দিতে, মেরে ভূত বানিয়ে ফেলতে ইচ্ছে করছিল। কিন্তু ভূত বানালে তারই ক্ষতি হতো। ছেলেটা যা ভয়ঙ্কর, দেখা যেত ভূত হয়েই নিশুর ঘাড়ে বসে যেত। শুধু এই বাড়িতেই না, নিশু ভার্সিটিতে পর্যন্ত হামলা করে। এই তো মাসখানেক আগের ঘটনা। নিশু বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছিল। তখনই রাজ্যের উদয় হয়। সে হুট করে এসে নিশুর হাত ধরে টানা হেঁচড়া করে তাকে উঠিয়ে নিয়ে যায়। সিঁড়ি ঘরের দেয়ালে তাকে চেপে ধরে বলে, ভার্সিটিতে কি ফ্যাশন শো করতে আসা, নাকি ছেলেদের সাথে ফষ্টি নষ্টি করতে আসা, কোনটা? তখন নিশু একটা কথাও বলতে পারেনি। শুধু অঝরে তার চোখ থেকে অশ্রু ঝরেছে। আর রাজ্য তার ঠোঁটের লিপস্টিক বুড়ো আঙুল দিয়ে ছেদ্রে দিয়েছে। তার চোখের কাজল ছড়িয়ে দিয়েছে। চুল এলোমেলো করে দিয়ে এসেছে। শুধু চুল না, তাকেও লণ্ডভণ্ড করে দিয়ে এসেছে। সেদিন নিশু একটা ক্লাসও করতে পারেনি। শুধু সেদিন না, সেদিনের পর প্রায় 15 দিনের মতো সে ভার্সিটি যায়নি। 15 দিন পর কে শোনে রাজ্য তার বন্ধুদের হুমকি ধামকি দিয়ে এসেছে যেন নিশুর আশেপাশে তাদের না দেখে। এরপর থেকে শুধু বন্ধুগুলোই না, বান্ধবীগুলোও তার সাথে মিশতে চায় না। যে কোনোভাবেই তাকে এড়িয়ে চলে। এখন আর তার ভার্সিটি যেতেও ইচ্ছে করে না। এই বাড়িতেও আসতো না, শুধুমাত্র নিশুর মায়ের জন্য এসেছে। রাজের মায়ের বন্ধু নিশুর মা। তাদের বন্ধুত্বকে সম্মান করে বলেই সে এসেছে। তাই বলে সে এ ধরনের ব্যবহার কেন পাবে? নিশুর ইচ্ছে হচ্ছে পৃথিবীর সমস্ত জঘন্য ভাষায় রাজ্যকে অপমান করতে। কিন্তু যে কথা বলেছে তার জন্যই সে ফেঁসে গেছে। রাজ্য সত্যি সত্যি নিশুর সামনে এসে তার শাড়ির আঁচল টান দিতে যায়। রাজ্যের টানা হেঁচড়াতে শাড়ি না খুললেও শাড়িতে থাকা পিন খুলে গিয়ে নিশুর শরীরে ক্ষত বিক্ষত করছে। চুলের খোপা খুলে গিয়ে এলোমেলো হয়ে যাচ্ছে তার চুল। শুধু তাই না, হাতে রেশমি কাচের চুড়িগুলো ভেঙে গেছে। ভোরের শিশিরের মতো সেই হাত থেকে টুপটুপ করে রক্ত ঝরছে। চুরির আঘাতে যে কেটে গেছে হাতটাও টুপটাপ করে। শুধু রক্তই ঝরছে না, সাথে চোখের পানিও বাঁধ ভেঙে গড়িয়ে পড়ছে গালে, গাল বেয়ে বুকে। রাজু শাড়ি ছেড়ে দিয়ে নিশুর দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বেরিয়ে যায় রুম থেকে। আর নিশু সেখানেই বসে পড়ে কাঁদতে কাঁদতে। নিশু খুব কাঁদতে ইচ্ছে করছে। ছেলেটা এমন কেন? কেনই বা তার সাথে এমন করে? কি দোষ করেছে নিশু? নিশু কান্নার বেগ বেরিয়ে চলেছে। অসাড় হয়ে যাচ্ছে তার শরীর। কাটা জায়গাগুলোতে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। তবু ইচ্ছে করছে না উঠে গিয়ে ওয়েন্টমেন্ট লাগাতে। নিশু ফ্লোরে হাত পা ছড়িয়ে অঝরে কাঁদছে শুধু। কেউ যে হবু বউয়ের সাথে তার বয়ফ্রেন্ডকে দেখে তার প্রশংসা করতে পারে, তার রাজ্যকে না দেখলে জানতেই পারত না নিশু। শেষমেশ রাজ্যের সাথেই নিশুর পরিণয় ঠিক হলো। সেদিন নিশু তাদের বাড়ি থেকে এক প্রকার পালিয়ে চলে আসে। তারপর থেকে রাজ্যের বাড়ি কারোর সাথে কোনো রকম সম্পর্ক রাখেনি সে। কয়েকদিন বেশ ভালোভাবেই কেটে গেল। কিছুদিন পরই হঠাৎ রাজ্যদের বাড়ি থেকে নিশুর বাড়িতে প্রস্তাব আসে। নিশুর বাবা মা হাসি মুখে সব মেনে নেন। তারা যেন এর জন্যই অপেক্ষা করছিলেন।
তাছাড়া রাজ্যকে প্রত্যাখ্যান করার কোনো কারণও নেই। বিদেশ থেকে পড়াশোনা শেষ করে বাবার ব্যবসায় সাহায্য করছে। তার বাবার বিশাল ব্যবসা প্রতিষ্ঠান, ঢাকায় নিজস্ব বাড়ি গাড়ি সবই আছে। বলতে গেলে জমিদারের ছেলে। আর চেহারা, সেটা তো তার ফেসবুক অ্যাকাউন্ট দেখলেই বোঝা যায়। কত মেয়ের প্রেম আবেদন, যে কেউ দেখলেই ধপাস করে তার প্রেমে পড়ে যায়, যদি তারা আচরণ না জানে আর কি। নিশু আচরণটা জানে বলেই হয়তো এখনো প্রেমে পড়েনি। তাছাড়া বাবার মুখের উপর কথা বলার মতো দুঃসাহস নিশুর নেই, কিন্তু রাজ্যকে বিয়ে করে তার সাথে সংসার করার ক্ষমতাও তার নেই। তাই রাজ্যকে জরুরি কথা বলার নাম করে একটু রেস্টুরেন্টে ডাকে। আধ ঘন্টা অপেক্ষা করার পর রাজ্য আসে। চেয়ার টেনে বসতে বসতে বলল, তোমার কাছে 10 মিনিট সময় আছে, যা কথা বলার এর মধ্যেই বলতে হবে। রাজ্য হাতের কালো ঘড়িটার দিকে একবার তাকিয়ে আবার বলল, তোমার সময় শুরু হচ্ছে, নাও স্টার্ট করো। নিশু হতভম্ব হয়ে রাজ্যের দিকে তাকিয়ে আছে। ছেলেটা এতটা পরিবর্তন হলো কি করে? যে ছেলে কথা বলার জন্য বা শুধু দেখার জন্য মাঝরাতে বাড়িতে চোরের মতো ঢুকে পড়ে, সে আজ বলছে 10 মিনিট সময় কথা বলার জন্য। নিশুকে চুপ থাকতে দেখে রাজ্য কপাল কুঁচকে বলল, তোমার সময় কিন্তু চলে যাচ্ছে, পরে আফসোস করবে না যেন। আর তোমার মুখের হা বন্ধ করো, মনে হচ্ছে আমাকে গিলে ফেলবে এক্ষুনি। নিশু দ্রুত মুখ বন্ধ করে। সে আজ শুধু অবাকই হচ্ছে। ছেলেটিকে আজ তাকে অবাক করার জন্যই এসেছে। নিশু টেবিল থাকা কফি মগের দিকে তাকিয়ে বলল, আসলে আমি আপনাকে বিয়ে করতে পারবো না। রাজু খুব স্বাভাবিকভাবে উত্তর দেয়, কেন, কারণটা জানতে পারি? আমার বয়ফ্রেন্ড আছে। রাজ্য নিশুর পাশে বসে থাকা ছেলেটির দিকে তাকায়। ছেলেটা মুখ কাচুমাচু করে বসে আছে, তারপর মুখ কুচকে বলল, ও নাকি? হুম। কি নাম? আবির। বাহ, সুন্দর নাম। নিশু কথাগুলো বলার সময় মনে মনে ভয় পাচ্ছিল, না জানি রাজ্য কি তুলকালাম কাণ্ড ঘটিয়ে ফেলে। কিন্তু তার মাঝে কোনো ভাবান্তর নেই, বরং সে ছেলেটির নামের প্রশংসা করলো। তাকে আরো অবাক করে দিয়ে রাজ্য বলল, তোমার কি কথা বলা শেষ? নিশু মাথা নাড়ায়, যার অর্থ শেষ। তখন রাজু তার পকেট থেকে পার্স বের করে, সেখান থেকে কিছু টাকা নিয়ে নিশুর হাতে গুজে দিয়ে বলে, সম্বন্ধের পর প্রথম দেখা, আর প্রথম দেখায় নাকি কনেকে টাকা দিতে হয়। বিয়ে হোক বা না হোক টাকা দিতে হবে না? নাও তোমার টাকা। কথাটা বলে রাজু টেবিল থেকে তার ফোন হাতে নিয়ে দাঁড়াতে দাঁড়াতে বলে, যাওয়ার সময় বিলটা দিয়ে যেও, আমি পরে শোধ করে দেব। আবার এখান থেকে দিতে যেও না যেন, কেমন? রাজু আর 1 মিনিটও দেরি না করে বেরিয়ে যায় রেস্টুরেন্ট থেকে। নিশু রাগে দৃষ্টিতে তার চলে যাওয়ার দেখে। সে বুঝতে পারলো না রাজু তাকে অপমান করলো কিনা। সেও তার হ্যান্ডব্যাগটা নিয়ে উঠে দাঁড়ালে আবির বলে ওঠে, বিলটা দিয়ে যাও নিশু, রাজ্য কিন্তু তোমাকে বলেছিল দিয়ে যাওয়ার জন্য। আর আমি আবির কথাটা শেষ করতে পারেনি, তার আগেই নিশু তার ব্যাগটা টেবিলে ছুঁড়ে ফেলে হনহন করে চলে যায়। 2 ঘন্টা হতে চলল, নিশু ওয়াশরুমে বসে আছে। সে আজ কিছুতেই বের হবে না, না না না। নিশুর বের না হওয়ার কারণ হচ্ছে রাজ্য। সে রাজ্যের গলা শুনেই ওয়াশরুমে ঢুকে গেছে। কান পেতে সে রাজ্যের এই বাড়িতে আসার কারণটাও জেনে নিয়েছে। রাজ্য এখানে এসেছে নিশুকে নিয়ে যাওয়ার জন্য, তার এক বন্ধুর পার্টিতে। কিন্তু পৃথিবী উল্টে গেলেও নিশু তার সাথে যাবে না। দরকার হলে সে এখানেই সারা দিন কাটিয়ে দেবে। রাজ্যের হাত থেকে বাঁচার জন্য শুধু সারাদিনই না, সারা জীবনই এখানে থাকতে পারবে। খিদে পেলে পানি খাবে, হাওয়া খাবে। অনেক বছর কেটে গেলে তার রূপাঞ্জলের মতো লম্বা চুল হবে। তারপর ঘোড়ায় চড়ে তার রাজকুমার আসবে। সে তার লম্বা চুলের গুচ্ছ দিয়ে রাজকুমারটাকে নিয়ে আসবে। তখন রাজকুমার তাকে ঘোড়ায় চড়িয়ে নিয়ে যাবে নিজের রাজ্যে। ভাবতেই নিশুর সারা শরীরে শিহরণ খেলে গেল। কিন্তু অপেক্ষা করার মতো মহৎ কাজ করার ধৈর্য সবার থাকে না, নিশুরও নেই। সে ভাবলো রাজ্য হয়তো এতক্ষণে চলে গেছে, তাই সে শরীরে টাওয়াল জড়িয়ে বের হয় ওয়াশরুম থেকে। আর বেরিয়ে যা দেখে তাতে তার চোখ ছানা পড়া। মনে হচ্ছে এক্ষুনি তার চোখ টুপ করে বেরিয়ে মার্বেলের মতো চলে যাবে রাজ্যের পায়ের কাছে। রাজ্য নিশুর বেডে বসে ফোন টিপছে। নিশু নিজের অবস্থা খেয়াল হতেই চিল্লাতে থাকে। রাজ্য দ্রুত ফোন করে নিশুর কাছে আসে। নিশুর মুখ চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, এই মেয়ে চুপ, আমি তেলাপোকা না, সাধারণ মানুষ। ভ্যা করে চিৎকার করে আঙ্কেল আন্টিকে শোনাচ্ছ? নিশু কথা বলছে ঠিকই, তবে তার মুখ থেকে শুধু গোঙানির আওয়াজ হচ্ছে। তার কারণটাও পরিষ্কার, রাজু তার মুখ খানিকটা জোরেই চেপে ধরেছে। বুঝতে সময় লাগলেও রাজ্য ব্যাপারটা বুঝতে পেরে হাত ছেড়ে দেয়। নিশু 2 হাত দিয়ে নিজেকে আড়াল করার ব্যর্থ চেষ্টা করে। রাগে সুরে রাজ্যকে বলল, আপনার সাহস হয় কি করে এই ঘরে আসার? বেরিয়ে যান এক্ষুনি। তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে,
আর তাছাড়া একটা সময়ের পর ঘরটা আমারও হবে। আপনি ভাবলেন কি করে আমি আপনার সাথে যাব? তুমি যেভাবে ভেবেছিলে ওয়াশরুমে বসে থাকলে আমি চলে যাব। দেখুন, আপনি প্লিজ যান এখান থেকে। আমি ড্রেস চেঞ্জ করব। রাজু আবার গিয়ে বেডে বসে পড়ে। ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে। তো করো। নিশু চোখ কপালে তুলে বলল, কারো মানে কি? আপনার মতো বাজে লোকের সামনে আমি ড্রেস চেঞ্জ করব ভাবলেন কি করে? আমি আপনার সাথে কোথাও যাচ্ছি না, আপনাকে বিয়েও করছি না। রাজ্য দাঁড়িয়ে নিশুর দিকে অনিমেষ দৃষ্টি নিয়ে তাকিয়ে বলল। যাবে না? নিশু ঢোক গেলে হালকা মাথা নাড়ে। রাজ্য মুচকি হেসে নিশুর দিকে এগিয়ে আসলে নিশু 2 পা পিছিয়ে যায়। বিপদ সবার সামনে থাকলেও নিশির বিপদ পেছনে। দেয়ালে যে তার পিঠ থেকে গেছে। সে সাইডে সরে যেতে চাইলে রাজু তার কাঁধ বরাবর দেয়ালে হাত ঠেকায়। নিশু করুণ দৃষ্টিতে তাকায় রাজ্যের দিকে। রাজ্য মুচকি হেসে বলে। যাবে না আমার সাথে? নিশু কাঁদো কাঁদো সুরে বলল, যাব। গুড। 10 মিনিট সময় দিচ্ছি রেডি হওয়ার জন্য। রাজ্য বাইরে গিয়ে অপেক্ষা করছে। নিশু বক্কাতে বক্কাতে রাজ্যের কুষ্টি উদ্ধার করছে আর রেডি হচ্ছে। সে সুযোগ পেলে রাজ্যের চুল ছিঁড়ে আকাশে উড়াতো। নিশু সাদা টপস আর জিন্স পরে বাইরে গেছে। রাজু তাকে দেখে বিরক্তিকর শব্দ করে তার হাত ধরে টানতে টানতে আবার রুমে নিয়ে আসে। তারপর আলমারি খুললে একটার পর একটা কাপড় বের করতে থাকে। সব কাপড় বের করা শেষ হলে খুঁজে খুঁজে একটা সাদা আর গোলাপি মিশ্রণের সালোয়ার স্যুট দিয়ে বলে চেঞ্জ করার কথা। নিশু ছুঁড়ে ফেলে দিয়ে বলে, আমি আপনার কথায় চলবো নাকি? পারবো না এখন আবার চেঞ্জ করতে। ঠিক আছে, করতে হবে না। রাজু ড্রেসটা তুলে নেয়। তারপর নিশুর সামনে এসে বলে, যেহেতু তুমি করবে না তো আমি করিয়ে দেই চেঞ্জ। রাজু কথাটা বলে নিশুর দিকে হাত বাড়াতেই নিশু লাফিয়ে দূরে সরে যায়। রাজু মুখ কুঁচকে বলে। কি হলো? নিশু আমতা আমতা করে বলল, আল্লাহ আমাকে ড্রেস চেঞ্জ করার জন্য দুটো হাত দিয়েছে। আপনি কেন কষ্ট করে চেঞ্জ করিয়ে দেবেন? আমায় দিন, আমি পারবো। শিওর? নাকি বাংলা সিরিয়ালের ভিলেনদের মতো নতুন ফোন দিয়ে আটবে? নিশু মুখ ছোট করে মাথা দোলায়। রাজু ড্রেসটা হাতে দিয়ে বেরিয়ে যায়। নিশুর ঘুম ভেঙে গেছে সেই কখন, কিন্তু কিছুতেই চোখ খুলতে পারছে না। মাথাটা ভীষণ ভারী লাগছে। 2 হাত দিয়ে মাথা চেপে ধরে উঠে বসে বিছানায়। মনে করার চেষ্টা করে কি হয়েছে তার সাথে। রাজু তাকে নিয়ে যেতে এলে সে গাড়িতে রাজ্যের পাশে বসে। রাজুকে অনেক জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছে তারা, কিন্তু রাজু মুখ খোলেনি। শেষ পর্যন্ত নিশু বলে, আপনি বলবেন কোথায় নিয়ে যাচ্ছেন আমায়, নাকি আমি গাড়ি থেকে লাফ দিব? গাড়ি লক করা, আর যাচ্ছি জাহান্নামে। এতক্ষণ রাগ হলেও জাহান্নামের কথা শুনে নিশুর মনটা আনন্দে নেচে উঠল। কারণ সে অসাধারণ একটা প্ল্যান করে ফেলেছে। নিয়ে যাক জাহান্নামে, সে যাবে, নিশ্চয়ই যাবে। আর গিয়ে রাজুকে ঠুস করে জাহান্নামের আগুনে ফেলে দিয়ে বউ করে দৌড় দেবে। ভাবতে ভাবতে নিশু গাড়িতেই ঘুমিয়ে যায়। যখন চোখ মেলে তখন দেখে রাজু তার দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে। তাকে চোখ খুলতে দেখে মুচকি হাসে। তারপর নিশুকে নিয়ে যায় তাদের পার্টির জায়গায়। পার্টিতে রাজের অনেক বন্ধুদের সাথে পরিচয় করে দেয় তাকে। বেশ কিছু মেয়ে বন্ধুও ছিল। দেখতে স্মার্ট আর সুন্দর হলেও তার কাছে মনে হয়েছে বেহায়া। তা না হলে হবু বউয়ের সামনে কি করে তার বরকে অক্টোপাসের মতো জড়িয়ে ধরতে পারে? কি বেহায়া মেয়েগুলো! তখন নিশুর ইচ্ছা করছিল কষে কয়েকটা থাপ্পড় দিয়ে আসতে, কিন্তু দিতে পারেনি বলে তার খুব কষ্ট হচ্ছে। পার্টির এক পর্যায়ে নাচ গানের আয়োজন করা হয়েছে। রাজু নিশুর হাত ধরে বলে, গাড়িতে তো বলেছিলা লাফ দেওয়ার কথা, এখন দেখি কেমন লাফালাফি করতে পারো। নিশু রাজ্যের হাত হ্যাচকা টানে সরিয়ে নেয়। রাজ্য পড়তে পড়তে উঠে দাঁড়ায়। অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে তাকায় নিশুর দিকে। নিশু ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আপনার সাথে নাচবো এটা ভাবলেন কি করে? যান গিয়ে তাদের সাথে নাচেন যারা আপনাকে অক্টোপাসের মতো জড়িয়ে ধরেছিল। রাজ্য ভ্রু কুচকে তাকায় নিশুর দিকে। তারপর মুচকি হেসে চলে যায়। অন্য একটা মেয়েকে নিয়ে নাচতে শুরু করে দেয়। নিশুর তখন ইচ্ছে করছিল দুজনকে গরম তেলে ভাজা করে মশলা দিয়ে খেয়ে ফেলতে। মেয়েটাকে খাওয়া যেতে পারলেও রাজ্যকে সে খেতে পারবে না। ছেলেটা যা ভয়ঙ্কর, দেখা যাবে পেটের ভেতর গিয়ে নিশু কিডনি খেতে শুরু করলো। অনেকক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকার পর নিশু ছাদে চলে যায়। ভীষণ কান্না পাচ্ছে তার। ছেলেটা যখন তার খেয়াল রাখতে পারবে না তখন নিয়ে আসলো কেন? আনমাসনে এসব ভাবার সময় হঠাৎ কারো ডাকে চমকে ওঠে নিশু। পেছনে তাকিয়ে দেখে রাজ্যের একটা বন্ধু। ছেলেটা কাছে এসে বলল, আমার নামটা কি মনে আছে ভাবি?
নিশু মুখটা ছোট করে মাথা নাড়ায়, যার অর্থ নেই। ছেলেটা মুখে বিশাল বড় হাসি টেনে বলল, আমি নীরব আর আপনি নিশু। দেখেছেন কি মিল? নীরবের কথা শুনে নিশু না হেসে পারল না। নিশুর হাসির শব্দের পাশাপাশি নীরব একটা থাপ্পড়ের শব্দও শোনে। তাকিয়ে দেখে নিশু গালে হাত দিয়ে রাজ্যের দিকে তাকিয়ে আছে। রাজ্য নিশুর দিকে অগ্নিমূর্তির মতো তাকায়, তার হাত ধরে টানতে টানতে নিয়ে যায় এখান থেকে। নীরব হতবাক হয়ে শুধু তাদের চলে যাওয়া দেখে। রাজ্য নিশুকে টানতে টানতে একটা রুমে নিয়ে যায়। দরজা লাগিয়ে নিশুর এক হাত পিঠের সাথে পেঁচিয়ে ধরে। নিশুর গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, কই, কখনো তো দেখিনি আমার সাথে হেসে হেসে কথা বলতে। অন্যদের সাথে পেট ফেটে হাসি আসে, আমার বেলায় লবডঙ্গা। নিশু রাজ্যকে জোরে ধাক্কা দিয়ে বলল, আপনি একটা বাজে 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 লোক। বাজে লোকের সাথে আমি হেসে হেসে কথা বলতে পারি না। রাজ্যকে নিশু সজোরে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হন হন করে চলে যায়। নিশুর কান্না পাচ্ছে, ভীষণ কান্না পাচ্ছে। এত জোরে কেউ মারে? নিশ্চয়ই আজ জ্বর চলে আসবে নিশুর। ছোটবেলায় যাদের থু দিয়ে দৌড় দিত তারাও কখনো এত জোরে মারত না তাকে। নিশু কাঁদো কাঁদো চেহারা বানিয়ে বাইরে গিয়ে দেখে রাজ্য ফের মেয়েগুলোর সাথে নাচছে। শুধু একটা মেয়ে না, মেয়েদের একটা গ্রুপের সাথে। নিশু দাঁত কটমট করে তাকায় তাদের দিকে। এতক্ষণ নিশুর সাথে কি বাজে ব্যবহার করে, এখন তাধিন তাধিন করে নাচছে। নিশুর আগে ওয়াইনের গ্লাস হাতে নিয়ে ঢকঢক করে গ্লাসটা খালি করে দেয়। তার আশেপাশের লোকজন সহ সব কিছু খুললেও সে আরও কয়েক গ্লাস ওয়াইন শেষ করে দেয়। চোখ খুলে তাকাতে বড্ড কষ্ট হচ্ছে তার, তাকাতেই পারছে না। অসাড় হয়ে আসছে শরীর, দাঁড়াতেও কষ্ট হচ্ছে, পা দুটো ভেঙে পড়ছে। তখনই ধপাস করে কানে একটা শব্দ যায়, ব্যাস আর কিছুই মনে নেই তার। এখন চোখ মুলে দেখে সে তার নিজের বিছানায় মতো একটা বিছানায়। ভালো করে তাকিয়ে দেখে রুমটাও নিজের রুমের মতো। মাথাটা ঝিমঝিম করছে তার, ভৌ ভৌ করে ঘুরছে আশপাশটা। নিশুর মাথা ঝিমঝিম করছে তো করছেই, কিছুতেই চোখ খুলে তাকাতে পারছে না সে। মেসেজের টুংটাং শব্দে চোখ খুলে ফোন হাতে নেয়। মেসেজ অপশানে গিয়ে দেখে রাজ্যের মেসেজ। নিশু মেসেজ ওপেন করে। মেসেজটা দেখে নিশুর হাত থেকে থপ করে ফোনটা পড়ে যায় ফ্লোরে। মাই গড, কি ভয়ঙ্কর কথা! নিশুর পেটের বাম পাশে লাল তিলটা নাকি অসাধারণ। রাজ্য কিভাবে জানলো তিলটার কথা? নিশু দ্রুত ফোন তুলে রাজ্যকে ফোন করে। রাজ্য ফোন রিসিভ করতেই নিশু কর্কশ গলায় বলল, এসব কি ধরনের ফাজলামো? ফাইজলামো না তো, সত্যি বলছি। তোমার পেটের লাল তিলটা আজ আমায় ঘুমোতে দেবে না, নিশ্চিত। আপনি একটা ফাজিল ছেলে। আমি ফাজিল? নিজে মাতাল হয়ে এলোমেলো কাজ করলে আর ফাজিল বলছো আমায়? এলোমেলো কাজ মানে? আমি মুখে বলতে পারবো না। নিশুর হাত থেকে দ্বিতীয়বারের মতো ফোন পড়ে যায়। তার সব শেষ। নিশুর কান্না পাচ্ছে, ভীষণ কান্না, কিন্তু গলায় কান্না কাটার মতো বিধে আছে, কিছুতেই বেরোচ্ছে না। ছেলেটা কি সাংঘাতিক! নিশু আবার ফোন হাতে নেয়। রাজ্যকে লাইনে দেখে সে বলল, খবরদার, কাল আপনি কিছুতেই আসবেন না আমাদের বাড়িতে। যদি আসেন তাহলে সত্যি বলছি, এক কোপে আপনার ঘাড় থেকে মুন্ডুটা আলাদা করে ফেলবো আমি। নিশুর কথা শুনে রাজু হো হো করে হেসে ওঠে। তাতে নিশুর রাগ আরও বেড়ে যায়। ইচ্ছে করছে এক্ষুনি দিয়ে তাকে ওপরে পাঠিয়ে দিতে। রাজু হাসতে হাসতেই বলল, আমি মাতাল মেয়েদের সুযোগ নেই না, যদিও তারা সুযোগের অপেক্ষায় থাকে। কথাটা বলে রাজু ফোন কেটে দেয়। নিশু হতভম্ব হয়ে বসে থাকে বিছানায়। ঘড়িতে সময় 7:30। ভীষণ খিদে পেয়েছে তার, কিন্তু খেতে ইচ্ছে করছে না। সে বিছানায় গা এলিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমের তলদেশে হারিয়ে যায়। নিশুর ঘুম ভাঙে মানুষের চিল্লাচিল্লি শুনে। বিছানা ছেড়ে আড়মোড়ে ভেঙে বাইরে যায়। বিশাল আয়োজন বাড়িতে, মনে হচ্ছে আজ তার এঙ্গেজমেন্ট না বিয়ে। কিন্তু নিশু জানে রাজ্য আসবে না। তাকে যে হুমকি দেওয়া হয়েছে তাতে সে নিশ্চিত ঘাবড়ে আছে, তা না হলে ফোন কেটে দিত নাকি। কিন্তু নিশুকে ভুল প্রমাণ করে রাজ্য তাইরে নাইরে করতে করতে এঙ্গেজমেন্টে চলে আসে। রাজ্য সোজা নিশুর ঘরে ঢুকে যায়। নিশু তখন কানের দুল পড়তে চেষ্টা করছিল। হঠাৎ ঘাড়ে স্পর্শ পেয়ে চমকে ওঠে। আয়নায় রাজ্যকে দেখে আরও বেশি চমকে ওঠে। রাজ্য হেসে বলল, আমি ভূত না, শান্তশিষ্ট সাধারণ মানুষ। নিশু রাজের হাত ছাড়িয়ে বলল, আপনাকে যে শান্তশিষ্ট সাধারণ মানুষ বলবে সে নিঃসন্দেহে বোকা। আমি শান্তশিষ্ট না। মোটেও না। আপনাকে তো আমি বারণ করেছিলাম না আসার জন্য, তবু বেহার মতো চলে আসলেন। দেখো নিশু, আমার রাগ উঠাবে না, তাতে তোমারই ক্ষতি। বেহায়াকে বেহায়া বলবো না তো কি বলবো? আপনাকে বলেছিলাম আমার বয়ফ্রেন্ড আছে, তারপরেও নাচতে নাচতে চলে এলেন।
বিয়ের আগে এমন কিছু হতেই পারে, এটা অস্বাভাবিক নয়। আমার প্রাক্তনদের সংখ্যা জানেন কত? অসংখ্য, গুণে শেষ করা যাবে না। আচ্ছা, তোমার আষাঢ়ে গল্প শেষ হলে? আমি আষাঢ়ে গল্প দিচ্ছি না। নীরব তো আমার বর্তমান। আমার প্রাক্তন জানেন কে? কে শুনি? আরফ, সিয়াম, নাহিদ, মাহিদ, রহিম, করিম ইত্যাদি ইত্যাদি। রাজু মোটেও ঘাবড়ে না গিয়ে মুচকি হেসে বলল, এখন থেকে নীরব সহ সবাই প্রাক্তন। ওদের নাম কেটে শুধু রাজ্যের নামটা লিখে নাও, বুঝতে পেরেছ? সম্ভব না। রাজু ভ্রুকুচকে বলল, কেন সম্ভব না? সম্ভব না মানে সম্ভব না। আমি তোমাকে বারণ করেছিলাম আমার রাগ না ওঠাতে, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। নিশু আমতামতা করে বলল, এত এত বয়ফ্রেন্ড, আমি তো ভার্জিন নাও হতে পারি। কথাটা শুনে রাজ্যের পায়ে রক্ত এক লাফে মাথায় উঠে যায়। নিশুর কাছে গিয়ে তার চুলের মুঠি ধরে টেনে নিশুকে নিজের সাথে আটকে দেয়। তারপর দাঁতে চেপে বলে, তুমি ভার্জিন হও আর না হও, তুমি আমার কথাটা মাথায় ঢুকিয়ে নাও। নেক্সট টাইম এমন কথা শুনলে খুব খারাপ কিছু হবে। রাজ্য কথাটা বলে নিশুর নাকের ডগায় কামড় বসিয়ে চলে যায়। নিশু ফ্লোরে বসে পড়ে, মাথায় ব্যথা করছে তার। চুলগুলো নিশ্চয়ই ছিঁড়ে ফেলেছে, নাকটাও বন্ধ হয়ে আসছে। শ্বাস আটকে সে নিশ্চিত মারা যাবে এখন। মারা যাওয়ার আগে তার একটাই উইশ, রাজ্যকে ইচ্ছে মতো পিটিয়ে তার চুলগুলো একটা একটা করে ছেড়ে। নিশু ছেলেটার সাহস দেখে অবাক হচ্ছে, আবার নিজের সাহস দেখে আরও বেশি অবাক হচ্ছে। এঙ্গেজমেন্ট অনুষ্ঠানের শেষে রাজু স্ট্রিক্টলি বলে দিয়েছে বিয়ের আগে যেন আর বাইরে বেরোনো না হয়। কিন্তু নিশুর মনটা ভালো ছিল না, বিধায় আজ ভার্সিটি রওনা হয়েছিল। রাস্তায় অনেকটা সময় রিক্সার জন্য অপেক্ষা করছিল, কিন্তু শেষ পর্যন্ত রিক্সা না পেয়ে হাঁটতে শুরু করে। তখনই নীর রিক্সা নিয়ে হাজির, আর সে এমনভাবে রিকোয়েস্ট করলো সে না উঠতে পারলো না। ছেলেটার জন্য তার মায়া হয়, কত ভালো বন্ধু ছিল তারা। যদি নীর তাকে প্রপোজ না করতো তাহলে হয়তো এখনো বন্ধুত্ব থাকতো। তার আগে যদি জানতো রাজ্যের মতো ফাজিল ছেলের সাথে তার বিয়ে ঠিক হবে, তাহলে ভুলেও নীরের সাথে বন্ধুত্ব নষ্ট করতো না সে। নিশু ভাবনার জগৎ থেকে ফিরে আসে নীরের কথায়। নীর খামখেয়ালি সুরে বলল, কথা বলছো না কেন নিশু? বর কি বারণ করে দিয়েছে? বারণ করবে কেন? কি যে বলো তুমি। নীর ব্যাগ থেকে একটা চকলেট এগিয়ে দিয়ে বলল, আগে তো রোজ চকলেট না দিলে আমার মাথার চুল ছিঁড়ে ফেলতে। শেষবারের মতো আজ চকলেটটা খাবে? নিশু খানিকটা সময় মুচকে হেসে তার থেকে চকলেট নিয়ে খেতে শুরু করে দেয়। নিশুকে বশ করার মন্ত্র চকলেট। চকলেট হলে তার আর কিচ্ছু চাই না। নিশু আপন মনে চকলেট খাচ্ছে, আর নীর তাকে মিটমিট করে হাসছে। নিশুর চকলেট খাওয়া শেষ হলে নীর বলল, তোমার বর তো তোমায় খুব ভালোবাসে। বিয়ের আগেই ভার্সিটিতে সবাইকে বলে দিয়েছে কেউ যেন তোমার দিকে চোখ তুলে না তাকায়। নিশু মুখটা ছোট করে উত্তর দেয়, এখানে ভালোবাসার কি দেখলে? ও মা, ভালোবাসে না বলছো? ভালো না বাসলে এমন করে কেন? নিশু নীরের কথার উত্তর দেওয়ার আগেই তার মাথা চক্কর দিয়ে ওঠে। চোখ দুটো বন্ধ হয়ে আসতে শুরু করে। তারপর হঠাৎ রিক্সা থেমে যাওয়ায় টাল সামলাতে না পেরে নীরকে আঁকড়ে ধরে। আবছা চোখে দেখতে পায় রাস্তা ব্লক করে রাখা সাদা গাড়িটাকে। গাড়িটা চিনতে তার এক মুহূর্তও দেরি হয়নি। রাজ্য গাড়ি থেকে নেমে নিশুর সামনে এসে দাঁড়ায়। ব্যাস, এইটুকুই মনে আছে তার। তারপর চোখ দুটো বন্ধ হয়ে যায় আপনা আপনি। আর যখন চোখ মেলে তখন সে রাজ্যে গাড়িতে। মাথা তখনও ভারী লাগছিল। গাড়ি থেকে নেমে দেখে গাড়িটা একটা হসপিটালের সামনে। নিশুর বুকটা ধক করে উঠল। নির্বা রাজ্যের কি কিছু হয়েছে? সে মনে করতে পারছে না কিছুই। হঠাৎ সেন্সলেস হয়, কারণ তাও জানে না সে। নিশু দৌড়ে হসপিটালে যায়। রিসেপশনে গিয়ে রাজের নাম না পেলেও নীরের নাম ঠিকই পায়। নীরবের কেবিনে গিয়ে দেখে সে বেডে শুয়ে কাতরাচ্ছে। তার পায়ে, মাথায় আর শরীরের বিভিন্ন স্থানে ব্যান্ডেজ করা। নীরকে দেখে সে পুরোপুরি ঘাবড়ে যায়। তার চোখ দুটো ছলছল করে ওঠে। নিশুকে দেখে নীর করুণ দৃষ্টিতে তাকিয়ে বলে, নিশু, কাউকে সাহায্য করা কি খারাপ? আমি তো তোমাকে শুধু সাহায্য করতে চেয়েছি, তাতে তোমার বর আমাকে এভাবে মারতে পেরেছে? নীরের কথায় নিশুর মাথায় গোটা আকাশটাই যেন ভেঙে পড়েছে। সে রাজ্যকে এতদিন শুধু ছেলে মানুষ ভেবেছিল, কিন্তু আজ সে বুঝতে পেরেছে ছেলেটা কত বড় বাজে, একটা বখাটে। নিশু নীরের পাশে বসে তার হাত ধরে বলে, আই এম সরি নীর, আমি একদম বুঝতে পারিনি এমন কিছু হবে। বলতে বলতে নিশুর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। সে আরো কিছু বলার আগেই পেছন থেকে একটা হাত এসে তাকে উঠিয়ে নেয়। নিশু না তাকিয়ে ঠাস করে একটা চর বসিয়ে দেয়। নিশু না তাকালেও খুব ভালো করে জানে এটা রাজ্য। কাউকে মারলে সে ব্যথা পায়, চোখ থেকে পানি বের হয়, কিন্তু রাজ্যের চোখ থেকে আগুন বের হচ্ছে। তখনই চট করে তার মাথায় একটা বুদ্ধি খেলে যায়।
সে তার রুমাল বের করে নিশুর মুখ বেঁধে দেয়। নিশুর ওড়না দিয়ে তার হাত দুটিও বেঁধে দেয়। তারপর পাজা কোলে করে তুলে নিয়ে চলে যায় ক্যাবিন থেকে। নীর বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে ওদের চলে যাওয়া দেখে। নিশু নড়তেও পারছে না, খুব শক্ত করে তাকে ধরে রেখেছে রাজ্য। মুখ বেঁধে রাখার কারণে কথাও বলতে পারছে না সে। ছটফটানির সুযোগটাও তাকে দেয়নি। রাজু হসপিটাল থেকে বেরিয়ে তাকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায় দূরে কোথাও, শহর থেকে অনেক দূরে। তখন নিশুর আত্মাটা ধপধপ করে কাঁপছিল। রাজু তাকে একটা পুরনো পোড়া বাড়িতে নিয়ে যায়। সেখানে একটা চেয়ারে তাকে বসিয়ে হাত পা বেঁধে দিয়ে মুখ খুলে দেয়। নিশু কিছুটা সময় জোরে জোরে শ্বাস নেয়, তারপর ঝাঁঝালো কণ্ঠে বলল, ফাজিল ছেলে, আমাকে এখানে আনার মানেটা কি? রাজ্য সামনের চেয়ারে বসে একটা সিগারেট ধরিয়ে শুক টান দিয়ে বলল, একটা ছেলে একটা যুবতী মেয়েকে কেন এমন জায়গায় নিয়ে আসে তা তো তোমার অজানা নয়। রাজের কথা শুনে নিশুর চোখে অন্ধকার দেখছে। ছেলেটা এত বাজে হতে পারে তা তার কল্পনার বাইরে। নিশুর ইচ্ছে করছে রাজের কান ধরে টেনে নিয়ে তার বাবা মাকে দেখিয়ে বলতে, দেখো, তোমরা কার সাথে আমার বিয়ে দিতে যাচ্ছ? কি ভয়ঙ্কর বাজে ছেলের সাথে! কিন্তু তার হাত পা বাঁধা থাকায় সে নড়তেও পারছে না। সেখানে এসব ভাবা হাস্যকর। নিশুর চোখ টলমল করে, করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে রাজ্যের দিকে। রাজু সিগারেট শেষ করে ফেলে দিয়ে বলল, কেমন অনুভূত হচ্ছে? নিশু চুপ করে আছে। তার ইচ্ছে হচ্ছে রাজ্যকে এভাবে বেঁধে তার সামনে কয়েকটা কুকুর লেলিয়ে বলতে, কেমন অনুভূত হচ্ছে স্যার, কিন্তু সে পারছে না। রাজ্য গম্ভীর করে বলে, আমি বলেই কি কোনো অনুভূতি পাচ্ছ না? এখানে যদি নীর থাকতো তাহলে অনুভূতি পেতে, তাই না? নীর আপনার মতো অমানুষ না। নিশুর কথায় রাজ্য হো হো করে হেসে উঠল। নিশু বোকার মতো তার হাসির দিকে তাকিয়ে আছে। সে বুঝতে পারলো না এতে হাসার কি আছে। অন্য সময় তো রেগে আগুন হয়ে তাকে জ্বালিয়ে পুড়িয়ে ফেলতো। রাজ্য হাসতে হাসতেই বলল, তার মানে রাজ্য আরও খারাপ কিছু, শয়তান, ইবলিস। নিশু ভ্রুকুচকে তাকায় রাজ্যের দিকে। রাজ্য হঠাৎ করেই হাসি থামিয়ে বলল, বুঝতে পারছো না? এই প্ল্যানটা তোমার প্রাক্তন নীরেরই। বেচারা তো হসপিটাল, তার হয়ে আমি করে দিচ্ছি। নিশু এতক্ষণ বুঝতে পারছে তার হঠাৎ সেন্সলেস হওয়ার কারণটা। নীর চকলেটে কিছু মিশিয়েছে নিশ্চয়ই। নিশু করুণ দৃষ্টিতে রাজ্যের দিকে তাকায়। রাজ্য চেয়ার থেকে উঠে বাইরের দিকে যেতে শুরু করে। নিশু চিৎকার করে উঠল, কোথায় যাচ্ছেন আপনি? আমাকে ফেলে যাচ্ছেন কেন? রাজ্য রেসপন্স না করে যেতেই থাকে, পেছনেও তাকায়নি। নিশু এখানে একলা থাকার কথা ভাবতেই কেঁপে উঠল। মিনতি করে বলল, প্লিজ আমাকে নিয়ে যান। আমি আপনার সব কথা শুনবো, বাড়ি থেকে এক পাও বের হব না। নিশুর কথা শেষ হতে না হতেই রাজু ধূপধাপ পা আবার ফেলে চলে আসে। তারপর চেয়ারের হাতলে নিজের হাত রেখে নিশুর মুখের সামনে গিয়ে বলে, শিওর নাকি এখান থেকে গেলে ভুলে যাবে? নিশু মুখ বাচ্চাদের মতো করে দোলায়, যার অর্থ সে ভুলবে না। রাজা যেভাবে তাকে এখানে এনেছিল সেভাবেই নিয়ে চলে যায়। সারা রাস্তায় নিশু কোনো কথাই বলেনি। নিশুকে বাড়ি পৌঁছে দিয়ে রাজা সবেই মাত্র বাড়িতে গিয়ে গোসল করে। তখনই হসপিটাল থেকে ফোন আসে। সে দৌড়ে হসপিটালে যায়। হসপিটালে কাণ্ড দেখে সে হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। নিশু নীরের ব্যান্ডেজের জায়গায় ইচ্ছে মতো কিল ঘষে যা পারছে দিচ্ছে। তার হাতে ইঞ্জেকশনের সিরিঞ্জ, সেটা দিয়েই সবাইকে প্রতিরোধ করার চেষ্টা করছে। নীরের চিৎকারে হসপিটালে সবাই জড়ো হয়ে সেই দৃশ্য দেখছে। রাজু থতমত খেয়ে সেখানেই পড়ে আছে। পরে ভাবলো বেচারা এভাবে মার খেলে নিশ্চিত মারা যাবে। এমনিতেই তাকে মেরে পুলিশকে ম্যানেজ করতে অনেক হয়রানি হতে হয়েছে। এখন মার্ডার কেস হলে সে নিজেই মার্ডার হয়ে যাবে। রাজুর রুমাল বের করে নিশুর দিকে এগিয়ে দিয়ে বলে, এটা দিয়ে মুখ বেঁধে নাও, তাহলে চিল্লাচিল্লি করতে পারবে না। নিশু রাজুর কথা খুশি হয়ে হাত বাড়াতেই রাজু তার হাত ধরে ঘুরিয়ে নিজের সাথে মেশায়। তারপর হাত থেকে সিরিঞ্জ নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। নার্স আর ডাক্তাররা নীরে ট্রিটমেন্ট শুরু করে দেয়। নিশুকে আটকানোর জন্য রাজু নিজেও কয়েকটা কিল ঘুষি খায়। তারপর তাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যায় বাড়িতে। সেদিন থেকে নিশু সত্যি সত্যি বাড়ি থেকে বের হয়নি। একেবারে বিয়ের দিনই বের হয়। এক রাশ মন খারাপ নিয়ে বের হতে হয় বাড়ি থেকে, এক নতুন জীবনের সূচনা করতে। সে জানে সে জীবন তার কখনোই মনের মতো হবে না। সেখানে হয়তো তাকে বন্দিনী রাজকন্যার মতো জীবন কাটাতে হবে। তাকে ফুল দিয়ে সাজানো ঘরটায় রেখে সবাই চলে যায়। তার বড্ড একা লাগছে, কান্না পাচ্ছে খুব। বিছানায় ছোপ ছোপ রক্ত। তারই একপাশে রাজ্য ক্লান্ত শরীরে শুয়ে আছে, আর নিশু ফ্লোরে চাদর মুড়ি দিয়ে বসে কান্না করছে। কত স্বপ্ন ছিল আজকে রাতটা নিয়ে। রাজ্য স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। একটু আগের কথা ভাবতেই তার মরে যেতে ইচ্ছে করছে। সে কত আশা করে বসেছিল, মনে কত শত স্বপ্ন বুনছে। ভাবছে এখানে রজনীগন্ধার পরিবর্তে এক গাদা কাঠগোলাপ থাকলে কেমন হতো। গোলাপের পাপড়ি বদলে কাঠগোলাপের
গন্ধে ভরে যেত ঘরটা। সেখানে নিশু চুপটি করে ঘোমটা টেনে বসে অপেক্ষা করতো প্রিয় মানুষটার জন্য। আর তাকে রাজ্যের মতো বাজে একটা ছেলের সাথে, রাজ্য বাজেই তো, খুব খুব বাজে। বাজে না হলে কখনো কেন বলে না ভালোবাসি প্রেয়সী? শুধু অধিকার খাটাতে আসে। সে অধিকার দেওয়ার সুযোগ দেয়নি তো, তাহলে কেন অধিকার পাবে? নিশুর আকাশ পাতাল ভাবনা বন্ধ হয় দরজার শব্দে। সে খুব ভালো করে জানে রাজ্য এসেছে। রাজ্য দরজা বেশ জোরে শব্দ করেই বন্ধ করে। নিশুর অন্তরাত্মা সহ কেঁপে ওঠে। রাজ্য ওয়াশরুমে যায়। নিশু বিছানা ছেড়ে সবে উঠতে চায়, তখনই রাজ্য চলে আসে। নিশু আজ রাজ্যের কাজকর্ম বুঝতে পারছে না। রাজ্য নিশুর সামনে গিয়ে হালকা সবুজ পাঞ্জাবির পকেট থেকে কিছু ছবি বের করে ছুঁড়ে মারে নিশুর মুখে। নিশু বেশ অবাক হয় রাজ্যের এই ধরনের আচরণে। সে একটা ছবি হাতে নিয়ে দেখে, সাথে সাথে ফেলে দেয়। ফেলে দেয়নি, ঠিক পড়ে যায়। ছবিতে নীরের সাথে তার জড়িয়ে ধরার ছবি। তার স্পষ্ট মনে আছে ওই দিনের ঘটনা। র্যাগডিতে নীর তাকে জড়িয়ে ধরেছিল, কিন্তু সে জানতো না এটা ফ্রেমে বন্দী আছে। নিশু কাপা হাতে আরও কিছু ছবি তোলে। প্রত্যেকটা ছবিতে নিশুর সাথে নীরের কিছু অন্যরকম ছবি। কোনোটাতে রিকশায় বসে নিশু নীরকে মারছে, আবার কোনোটাতে রেস্টুরেন্ট নীরু নিশুকে খাইয়ে দিচ্ছে। দুজনের দৃষ্টি বিনিময়ের কিছু ছবিও আছে, কিন্তু নিশু জানতো না এই মুহূর্তগুলো কখনো ফ্রেমে বন্দী হতে পারে। মুহূর্তগুলো আর জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল, কিন্তু সে তো জানতো না সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো ভয়ঙ্কর হতে পারে। জানবে কি করে? সে তো একজন বন্ধুর মতো মিশেছে নীরের সাথে। একজন ভালো বন্ধু, যে সব সময় অপর বন্ধুর হাসির জন্য যা খুশি করতে পারে, জড়িয়ে ধরতে পারে, খাইয়ে দিতে পারে, বা খেলার ছলে অন্যজনের চোখের ভাষা বুঝে নিতে পারে। তখন কেন নিশু নীরের চোখের ভাষা বুঝতে পারেনি? তখন তো সে শুধু বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসাটা দেখেছিল। নিশুর আগের কথাগুলো মনে পড়তে অজান্তেই তার চোখ দিয়ে পানি বেরিয়ে পড়ল। পানিটা রাজের বুকে কাটার মতো আঘাত হানে। রাজু উদাস হয়ে জানতে চাইল, খুব ভালোবাসো নীরকে না? নিশুর তার কথা খুব রাগ হচ্ছে। ভালোবাসলে আজ কি সে তার সাথে থাকতো? যদি সত্যিই ভালোবাসতো তাহলে মরে গেলেও তাকে বিয়ে করতো না। তার ভালোবাসা এত ঠুনকো না। তাই রাগের মাথায় বলে ফেললো, ভালোবাসি। তো এখন কি করবেন? ছেড়ে দেবেন? ডিভোর্স করবেন? এটা আমার মুক্তি, রেহাই পাবো আপনার থেকে। নিশু কথাটা বলার সময় কখনই ভাবেনি এর জন্য তাকে এভাবে ফেরত পেতে হবে। রাজু দাঁত চেপে বলল, রেহাই আমার থেকে তোমার এত সহজে মিলবে না, আর রেহাই না মিলার ব্যবস্থা করে দিচ্ছি। ব্যাস শুরু হলো তার ভালোবাসার নিষ্ঠুর অত্যাচার। নিশুর স্বপ্নের কাঠগোলাপের বাসর আর হলো না। রাজুকে বলা হলো না তাকে একগুচ্ছ কাঠগোলাপ দিয়ে প্রেমাবেদন করার কথা। ঘড়িতে 3টা বেজে 10 মিনিট। নিশু ওঠার শক্তিটুকুও পাচ্ছে না। ছেলেটা তাকে দুমড়ে মুচড়ে ফেলেছে। সেও মনে মনে খুব ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। রাজ্যকে সে এমনি এমনি ছেড়ে দেবে না। কাল থেকেই রাজ্যের জন্য সে ভয়ঙ্কর শাস্তি রেডি করবে। ভয়ঙ্কর, ভীষণ ভয়ঙ্কর। রাজ্য ঘুম থেকে উঠে নিশুকে দেখতে পায়নি। কাল রাতের কথা মনে হতেই তার খুব অস্বস্তি লাগছে, খুব খারাপও লাগছে। তার আগে সবকিছুই যাচাই করে নেওয়া উচিত ছিল। ওরা তো বন্ধু ছিল, তাই না? বন্ধুদের মাঝে তো এমন কিছু হতেই পারে। এখন নিজের ওপরও রাগ হচ্ছে রাজ্যে। ইচ্ছে করছে নিজে গালে নিজে চড় মারতে, কিন্তু তাতে কোনো লাভ হবে না সে জানে। শেষবার নিশু যখন তাদের বাড়ি থেকে চলে গিয়েছিল তখনও তার ভীষণ রাগ হয়েছিল নিজের ওপর। তখনও নিজের গালে নিজে চড় মেরেছিল, কিন্তু ব্যথা পায়নি। আর এখন মারলেও ব্যথা পাবে না, তাই সে ব্যর্থ চেষ্টা করেও নি। উঠে ফ্রেশ হয়ে নেয়। নিচে নেমে দেখে নিশুর সবার সাথে গল্প করছে। রাজের বন্ধুরা সব বাড়ি ভর্তি মেহমান। রাজ্য 8টা স্থলে যেতেই নিশু উঠে চলে যেতে যায়। রাজের ছোট ভাই কাব্য নিশুর হাত ধরে বলল, কোথায় যাও ভাবি? আমি একটু আসছি, তোমরা আড্ডা দাও। রাজ্য শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে নিশুর চলে যাওয়ার দিকে। রাজ্য সারাদিন চেষ্টা করেও নিশুর সাথে কথা বলতে ব্যর্থ হয়। শেষ বিকেলে ঘরে দিয়ে দেখে নিশু ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। রাজ্য এই সুযোগটারই অপেক্ষা করছে। সে পেছন থেকে টু শব্দ না করে চুপিসারে নিশুর কাছে যায়। নিশুকে পেছন থেকে জড়িয়ে ধরে। নিশু কেঁপে উঠে পেছনে তাকায়। রাজ্যকে দেখে তার হাতটা সরিয়ে বলে, এসব করার জন্য রাত তো আছে। বলেই নিশু চলে যায় এখান থেকে। রাজের বুকে তীরের মতো কথাটি গিয়ে বিঁধেছে। নিশু চলে যাওয়ার আগেই তার হাত ধরে বলে, আমি কাপুরুষ না নিশু, আজ থেকে তুমি মুক্ত। আমি তোমাকে কখনো কোনো ব্যাপারে জোর করব না, তুমি যা চাও তাই হবে। রাজ্য কথাটা বলে বাইরে চলে যায়। নিশু বোকার মতো তার যাওয়ার পানে তাকিয়ে আছে। সে কি ভেবেছিল আর কি হলো? এত দ্রুতই হার মেনে নিলে চলে নাকি? আর কিছু দেখতে হবে তাকে।
আরও অনেক কিছু। এরপর থেকে রাজ্য আর নিশুর সামনেই আসেনি। নিশু রাজ্যের জন্য অপেক্ষা না করে রাতে শুয়ে পড়ে। শুয়ে পড়লেও ঘুম আসছে না তার চোখে, ছটফট করছে মনটা। রাজ্য কি বাড়িতে নেই? বাড়িতে থাকলে এখনও আসছে না কেন? নিশু ভাবতে না পেরে উঠে বসে। তারপর সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে দেখলো, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। ছেলেটা কি সত্যিই তার উপর রাগ করে বাড়িতে আসবে না? নিশু গুটি পায়ে ছাদে যায়। তার শেষ সম্বল ছাদ। আজ রাজ্য না আসলে সে ছাদেই কাটিয়ে দেবে, তাদের সাথে গল্প করবে, তাদের জানাবে তার কত বাজে একটা ছেলের সাথে বিয়ে হয়েছে। কিন্তু সেগুলো চিনি বালি মিশিয়ে দেয় রাজ্য। পেছন থেকে ধমকে বলে ওঠে, এত রাতে ছাদে কি করছো? নিশু রাজ্যকে দেখে ঘাবড়ে যায়, খানিকটা ভয়ও পায়। ভুটুত নয় তো আবার, বলা যায় না, হতেও পারে। নিশু নিজের সাহস আটকিয়ে রাখার অদম্য চেষ্টা নেমেছে। চোখ বন্ধ করে বলল, ভূতের বাচ্চা ভূত, তুই কি ভেবেছিস আমি তোকে ভয় পাবো? কখনোই না। আমি তো মহা বাজে একটা ভূতের সাথে সংসারই করি। কথাগুলো বলে চোখ মেলে দেখে রাজ্য হাওয়া। তার মানে রাজ্যের ভূতটা ভয় পেয়েছে তাকে। সে খুশিতে খুব জোরেই হেসে ফেলে। তবে তার হাসি দীর্ঘস্থায়ী হলো না। ছাদের রেলিংয়ের কাছে রাজের মতো অবয়বটা এখনো আছে। নিশু ঢোক গিলে বলল, তুই এখনো যাসনি ভূতের বাচ্চা? তার কথা শুনে সবে রাজ্য তার দিকে ফিরতে যায়, তখনই নিশুর চোখ বন্ধ করে পড়ে যায়, যেন সে অজ্ঞান হয়ে গেছে ভেবে চলে যায়। কিন্তু তার প্ল্যানে জল ঢেলে রাজ্য তার কাছে আসে। তারপর তাকে কোলে তুলে নিয়ে রুমের দিকে পা পারে। নিশু এতক্ষণে নিশ্চিত হলো এটা রাজ্য, কিন্তু সে চোখ খুলেনি। চোখ বন্ধ করেই বিছানায় মরার মতো শুয়ে থাকে। তারপর একসময় ঘুমের দেশে তলিয়ে যায়। রাজের ঘুম ভেঙে যায় মাঝরাতেই। তার কারণ নিশু তাকে ডাকছে। রাজ্য ঘুম ঘুম চোখে বলল, কি হয়েছে নিশু, ডাকছো কেন? এক কাপ কফি খাওয়াবেন প্লিজ? রাজু নিশুর দিকে অবাক চোখে তাকায়। মেয়েটার মাথা খারাপ হয়ে যায়নি তো? তা না হলে এত রাতে কফি খেতে চাইছে কেন? স্বপ্নেও তো বলছে না, কারণ নিশু চোখ দুটো খোলা। রাজু ফিসফিসিয়ে বলল, তোমার মাথা খারাপ হয়ে গেছে নিশু? নিশু কাঁদো কাঁদো সুরে বলল, আমি জানতাম আপনি কখনো পরিবর্তন হবেন না, তাহলে শুধু শুধু কেন তখন কথা দিতে গেলেন? রাজু নিশুর কথা না শুনে গিয়ে পারল না। সে বেশ বুঝতে পারছে নিশু সুযোগের ব্যবহার করছে। রাজা কফি বানাতে গিয়ে এক ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হলো। রান্নাঘরের প্রথমে তাকে চোর সাব্যস্ত হতে হয়েছে। তার কারণ রহিম চাচা এখনও ঘুমোয়নি। তিনি রাজ্যকে দেখে ফেলেন। তারপর ফিসফিসিয়ে বললেন, কি ব্যাপার রাজ্য বাবা, এত রাতে চোরের মতো রান্নাঘরে কেন আসছো? আমি চোরের মতো আসবো কেন রহিম চাচা? আমি তো কফি বানাতে আসলাম। কথাটা শুনে রহিম চাচা হো হো করে হেসে উঠলেন। হয়, সদ্য বিয়ে করলে এমনই হয়। রাজার এখন লজ্জায় মাথা নিচু করে কফি বানাতে হয়েছে। সে কষ্ট করে কফি বানিয়ে আনলো আর এসে দেখে নিশু ঘুমাচ্ছে। তার ইচ্ছে করছে গরম কফিটা নিশুর মুখে ঢেলে দিতে। সে করতে পারছে তার নিজেরই দেয়ার কথার জন্য। নিশু রাজের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করছে। তার একটাই কারণ, রাজু তার ঘুম ভেঙে দিয়েছে। যখন দেখেছে ঘুমিয়ে পড়েছে, তখন ডেকে তোলার কোনো মানেই হয় না। নিশু দাঁত কটমট করে বলল, আপনার উচিত হয়নি আমাকে জাগিয়ে দেয়া। কফি মগ নিয়ে দাঁড়িয়ে থাকতে পারতেন। সকালে কফিটা হাতে দিয়ে গুড মর্নিং জানলে কি হতো? রাজু ভ্রুকুচকে বলল, মানে কিছুই না, এটা হলো স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা। রাজের ইচ্ছে করছে থাপ্পড় দিতে দিতে ভালোবাসা শেখাতে, কিন্তু সে নিশুকে কথা দিয়ে ফ্যাসাতে পড়ে গেছে। রাজ্য কফির মগ টেবিলে রেখে দিয়ে শুয়ে পড়ে। নিশু কিটকিটিয়ে হেসে মুখ লুকায়। রাজু তা দেখতে পেয়ে নিশুকে জড়িয়ে ধরে, তার ঘাড়ে মুখ ডুবায়। নিশু রেখে বলল, এসব কি হচ্ছে? স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা। নিশু মুখ ছোট করে ফেলে। তার নিজের কথাই নিজেই ফেসে গেছে। নিশু কাঁদো কাঁদো সুরে বলল, প্লিজ নিজের মুখে সরিয়ে নিন। কেন সরাবো কেন? আমার সুসুই লাগছে। রাজু নিশুর মতো হেসে কুটি কুটি হচ্ছে। নিশু জোরে ধাক্কা দিয়ে সরে যায়। রাজু ধাক্কা খেয়ে একটুর জন্য ফ্লোরে পড়ে যায়নি। বিছানা থেকে নেমে নিশু বলল, আপনি আপনার কথা খেলাপ করেছেন কিন্তু। রাজু ভাবতে পারেনি এমন কিছু হবে। সামান্য কারণেই নিশু রেগে যাবে তা কল্পনাও করেনি রাজ্য। নিশু রাজ্যকে স্তব্ধ থাকতে দেখে বলল, আপনার সাথে এক বিছানায় থাকা অসম্ভব। বলুন, আমি ঘর থেকে বেরিয়ে যাব নাকি আপনি? রাজ্য নিশুর কথায় পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি বিছানায় শুয়ে পড়ো নিশু, আমি চলে যাচ্ছি। রাজ্য কথাটা বলে ব্যালকনিতে চলে যায়। একটা সিগারেট ধরিয়ে নেয়। সে সচরাচর সিগারেট খায় না, খুব কম খায়, খুব মন খারাপ হলে। আর মন খুব ভালো থাকলে খায়। আজ তার মন খুব খারাপও না ভালোও না,
তার মন মেঘের আড়ালে ঠেকে গেছে। রাগ হচ্ছে খুব নিজের ওপর, ইচ্ছে করছে মাথার চুলগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলতে। রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে রাজু দেয়ালে সজোর আঘাত করে। এদিকে নিশু বিছানার এপাশ ওপাশ করছে, ঘুম কিছুতেই আসছে না চোখে। রাতটা দুজনেই নির্ঘুম কাটিয়ে দেয়। সকাল সকাল নিশুর আবদার শুনে রাজের মনটা অত্যন্ত খারাপ হয়ে গেল। নিশু এখন হসপিটালে যেতে চাইছে, উদ্দেশ্য নীরের সাথে দেখা করা। রাজ্য গাড়িতে খুব কষ্টে ম্যানেজ করে নিয়ে যাচ্ছে। রাস্তায় গাড়ি চালানো দেখে ঘাবড়ে যায় নিশু, মিনমিন করে বলল, আপনার মরার ইচ্ছা থাকলেও আমার নেই। রাজু কোনো কথা না বলে গাড়ির স্পিড না কমে খানিকটা বাড়িয়ে দেয়। নিশু দাঁত চেপে বলে, আপনি গাড়ি ঘুরিয়ে নিন, আমি যাব না কোথাও। কারোর রাগ দেখার কোনো ইচ্ছে আমার নেই। রাজের কোনো ভাবান্তর হলো না, সে আগের মতোই আগের স্পিডেই গাড়ি চালাচ্ছে। হসপিটালে পৌঁছানোর পর নিশু গাড়ি থেকে নেমে একা একাই ভেতরে চলে যায়। রাজ্যের দিকে ফিরেও তাকায়নি, দেখেও নি সে আসছে কিনা। রাজ্য গাড়ি পার্ক করে গিয়ে দেখে নিশু বেশ ভালোভাবেই কথা বলছে নীরের সাথে। রাজ্যকে দেখেও না দেখার মতো করে এড়িয়ে গেল। রাজু হাত মুঠো করে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, ইচ্ছে করছে দুটোকেই তুলে বাইরে ডাস্টবিনে ফেলে দিয়ে আসতে, কিন্তু সে তুলতে যাওয়ার আগেই নিশু চলে আসে। দরজার সামনে দাঁড়িয়ে নীরের দিকে তাকিয়ে হেসে বলল, আসছি নীর, খুব দ্রুত আবার আসছি কিন্তু। তারপর রাজের দিকে তাকিয়ে তাকে দেখে মুখ পাল্টে বলল, আপনি কি দাঁড়িয়ে থাকবেন? আমি চলে যাব। নিশু ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে রাজ্যের। রাজু এক হাতে নিশুর গলা চেপে ধরে, তারপর নাক ফুলিয়ে বলে, তোমাকে আমি উঠতে দিয়েছি তাই বলে ডানা ঝাপটাতে ঝাপটাতে চোখের আড়াল হতে দেব না, বুঝেছো? নিশুর দম আটকে আসছে, খক খক করে কেসে ওঠে। রাজু নিশুর গলা ছেড়ে দিয়ে হাত ধরে, তারপর টানতে টানতে নিয়ে যায় কেবিন দিকে। চাদরে মুখ ঢেকে রাখা নীর মুখটা হালকা বের করে উকি দিয়ে তাদের চলে যাওয়া দেখে। রাজুকে বের হতে দেখে বুকে থুতু দিয়ে আবার মুখ ঢেকে শুয়ে পড়ে। নিশু আর রাজ্যের মার খাওয়ার পর সে আর বিছানা ছাড়তে পারছে না। আজকে নিশুকে দেখে ভয় পেলেও তার সাথে কথা বলার পর শান্তি লাগছে। পরে আবার রাজ্যের রাগ দেখে আত্মা উড়ে গিয়েছিল ভয়, এখন আবার শান্তি লাগছে। রাজ্য নিশুকে টানতে টানতে পার্কিং লটে নিয়ে আসে। গাড়ির দিকে পা বাড়াতেই নিশু তার হাতে কামড় বসিয়ে দেয়। রাজ্য নিজের হাতের দিকে তাকে অবাক না হয়ে পারল না। মেয়েটাকে সৃষ্টিকর্তা হয়তো রাক্ষসী বানাতে গিয়ে ভুলবশত মানুষ বানিয়ে ফেলেছেন, তা না হলে এমন করে কেউ কামড়ে রক্ত ছড়াতে পারে? নিশু হ্যাচকা টানে নিজের হাত ছাড়িয়ে আনলে রাজ্যের ভাবান্তরের জগতের অবসান হয়। নিশুর দিকে তাকিয়ে দেখে সে গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে, মুখ কুচকে সে বলল, এভাবে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছেন কেন? দেবো নাকি আরেকটা কামড়? এবার কিন্তু হাত কামড়ে ছিঁড়ে ফেলবো। তারপর সেটা গলায় ঝুলিয়ে লোকজনকে দেখিও তুমি কতটা রাক্ষসী মেয়ে। তখন যদি জিজ্ঞাসা করে আমি রাক্ষসী হলাম কিভাবে, আমি বলবো আপনার অত্যাচারে। আমি অত্যাচার করি না? তা কয়দিন তোমায় খেতে দেইনি, কয়দিন ঝাঁটাপেটা করেছি। নিশু মুখ ভোতা করে দাঁড়িয়ে আছে। রাজ্য এক পা দুপা করে এগিয়ে যায় তার দিকে আর জিজ্ঞাসা করতে থাকে অত্যাচারের কথা। নিশু কিছু না ভেবেই দৌড় দিতে চায়, কিন্তু রাজু তার হাত ধরে ফেলে। হাতটাকে নিজের হাতে রেখে গাড়িতে আটকে ধরে। নিশু হাত মুচড়িয়ে আনার চেষ্টা করতে রাজু খুব জোরে চেপে ধরে। নিশু আহ শব্দ করতেই আবার ঢিলে করে দেয়। রাজু ভ্রু নাচিয়ে বলল, মুখের বুলি হাওয়া হয়ে গেছে। কি অত্যাচার করি বলো না কেন এখন? নিশু মিনমিন করে বলল, আপনাকে বলবো না, আমি পুলিশকে বলবো। কাকে বলবে? পুলিশকে? হুম। ও আচ্ছা, চলো পৌঁছে দেই আমি। না, আমি একা একা যাব। কথাটা বলে নিশু সজোরে রাজাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, তাকে পাশ কাটিয়ে হাঁটা শুরু করে। রাজা পেছন থেকে ডাকলেও নিশু সাড়া না দিয়ে হাঁটতে থাকে। রাজা দ্রুত পা চালিয়ে নিশুর হাত ধরে ফেলে। নিশু রাগান্বিত স্বরে বললেন, হাত ছাড়ুন। এইসব কি ধরনের ছেলে মানুষই নিশু? বাড়াবাড়ি না করে বাড়ি চলো। নিশু খানিকটা আওয়াজ করেই উত্তর দেয়, আমি বাড়াবাড়ি করছি? আপনি করছেন না? ঠাস করে গালে যখন একটা পড়বে তখন বুঝতে পারবে বাড়াবাড়ি কে করছে। নিশু দ্বিগুণ আওয়াজে বলল, আপনি আমাকে মারলে আমি আপনাকে ছেড়ে দিব? কি করবে তুমি? নিশু উত্তর দেওয়ার আগে একটা লোক তাদের সামনে আসে, পরপর আরো কিছু মানুষও চলে আসে। রাজু ঘাবড়ে গিয়ে নিশুর হাত ছেড়ে দেয়। নিশু সুযোগ পেয়ে হনহন করে চলে যায়। রাজু পেছন থেকে নিশু নিশু বলে চিৎকার করছে ঠিকই, তবে এগোতে পারছে না, কারণ মানুষগুলো রাজুকে ঘিরে রেখেছে। নিশু হাঁটতে হাঁটতে রাজের চোখের আড়াল হয়ে যায়। এদিকে রাজ্যকেও সরতে দিচ্ছে না তারা। ইচ্ছে করছে নিশুকে কাঁধে তুলে নিয়ে এডিস মশার আবাসস্থলে রেখে আসতে, নতুবা কোনো উঁচু গাছের আগায় ঝুলিয়ে আসতে। রাজ্যের লোকগুলোকে ম্যানেজ করতে গিয়ে অনেকটা সময় লাগে।
কোনো মেয়েকে রাস্তা ছেলেদের সাথে ঝগড়া করতে দেখলেই হলো। সাধারণ পাবলিকগুলোও তখন হাতে নোবেল পায়। রাজের ইচ্ছে একদিন এসব পাবলিকদের চৌবাচ্চায় ডুবিয়ে মারার। নিশু হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছে। সব কেমন অচেনা লাগছে তার কাছে। কখনো একা সে পথ চলতে শেখেনি, বরাবরই তার বাবা নতুবা ভাই কোথাও নিয়ে গেছে। চলতে গেলে ভার্সিটি ছাড়া অন্য কোথাও যায়ও না নিশু। তার এখন কান্না পাচ্ছে, ভয়ও করছে খুব। কেন যে তখন রাজের সাথে ঝগড়া করতে গেল, এখন নিজের কপাল চাপড়াতে ইচ্ছে করছে নিশু। রাস্তায় দাঁড়িয়ে পড়ে নিশু, কারণ পরবর্তী গন্তব্য কি সে জানে না। হাতে ফোনটাও নেই, শ্বশুরবাড়িতে সে যে ফোন নিয়েও আসেনি, আরও নতুন ফোন কেনাও হয়নি। হঠাৎ কারো আওয়াজে আটকে ওঠে নিশু। পেছন থেকে কেউ বলো, কি হয়েছে ম্যাডাম, সাহায্য লাগবে? নিশু তাকে দেখে তাদের ঝগড়ার সময় প্রথম যে লোকটি এসেছিল সেই লোকটা এখানেও। নিশু ভয় পেয়ে দুপা পিছিয়ে যায়। তার কাছে সে অবলম্বন তার পা দুটো। তাই দেরি না করে দৌড়তে শুরু করে দেয়। রাজ্য শহরময় তন্ন তন্ন করে নিশুকে খুঁজেও যখন পায়নি, তখন ক্ষান্ত হয়ে বাড়ি ফিরে যায়। গম গম করে বাড়িটা এখন শোক সভা বসিয়েছে। রাজ্যকে দেখে চমকে ওঠে নিশুর বাবা। ফর্সা চেহারায় গাঢ় ক্লান্তির ছাপে মুখটা ফ্যাকাশে দেখাচ্ছে। খাড়া হয়ে থাকা চুলগুলো উস্কো খুস্কো হয়ে কপাল জুড়ে ছিটিয়ে আছে। কয়েক ঘন্টায় ছেলের অবস্থা শোচনীয়, তাই তিনিও আর কিছু না বলে পুলিশ স্টেশনে যায় মেয়ের খোঁজে। কলিং বেল বেজেই চলেছে। রাজ্যের মা শক্তি পাচ্ছে না উঠে গিয়ে দরজাটা খুলে দিতে। রাজ্য নিজেকে সামলে নিয়ে বলল, বেল বাজছে মা, বসে আছো কেন? ছেলের কথায় হুঁশ ফেরে দেয়। দৌড়ে যায় দরজা খুলতে। দরজার বাইরে মেয়েটাকে দেখে চমকে ওঠে তিনি। মেয়েটা হাসি মুখে বলে, ভালো আছেন আন্টি? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো হির? উত্তর দেওয়ার আগে তার পেছন থেকে নিশু এসে জড়িয়ে ধরে রাজ্যের বাগে। ফুপিয়ে কেঁদে ওঠে সাথে সাথে। নিশুর মনে হচ্ছে এতক্ষণে সে তার জান ফিরে পেয়েছে। একটু আগের কথা মনে হতে তার শরীরে কাঁটা দিয়ে উঠেছে। রাজ্যের মা নিজেও কেঁদে ফেলে। নিশুকে নিয়ে দ্রুত ফিরে আসেন আগের জায়গায়, কিন্তু কেউ তার খেয়ালে নেই। তিনি আহ্লাদে আটখানা হয়ে বলেন, দেখ রাজ্য কে এসেছে। রাজ্য খানিকটা বিরক্ত হয়ে তাকায়। নিশুকে দেখে সে আপনা আপনি দাঁড়িয়ে যায়। নিশু দৌড়ে রাজের কাছে এসে তাকে জড়িয়ে ধরে। রাজের মনে হচ্ছে তার আত্মাটা বুঝে নিজের দেহ পেয়েছে। পরক্ষণে রাস্তায় ঘটে যাওয়া ঘটনা মনে হতেই ছিটকে যায় নিশুর থেকে। নিশু মুখ ছোট করে তাকালে রাজু কষে একটা থাপ্পড় বসিয়ে দেয় তার গালে। নিশু কাঁদো কাঁদো চেহারা বানিয়ে কিছু বলতে চায়, কিন্তু সুযোগ না দিয়ে আরও একটা থাপ্পড় অপর গালে দেয়। নিশু এবার দুগালেই হাত ধরে রাখে। রাজ্যের মা ছুটে এসে নিশুকে জড়িয়ে ধরে। তিনি রাজ্যের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, এসব কি হচ্ছে রাজ্য? মেয়েটাকে মারছিস কেন তুই? রাজু ক্ষীণ দৃষ্টি নিয়ে নিশুর দিকে তাকিয়ে বলে, যে যার যোগ্য। রাজের মা রাজ্যকে ধমকে নিশুকে তার ঘরে নিয়ে যায়। তাকে ফ্রেশ করিয়ে দেয়। রাজ্য ঘরের কোণে হীরকে দেখে অবাক হয়। মেয়েটা কি সত্যি এলো নাকি ভুল? রাজের অবস্থা হীর হয়তো খানিকটা আন্দাজ করতে পেরেছে, তাই মুখে বিরাট হাসির রেখা ঝুলিয়ে পড়ল। কেমন আছো রাজ্য? রাজু চুপ করে আছে। তার গলা দিয়ে কথা বের হতে চাচ্ছে না। সে কল্পনা করেনি কখনো হীরের সাথে তার দেখা হবে। মেয়েটা কেমন বদলে গেছে, আগের থেকে কালো হয়ে গেছে, চোখের নিচে কালচে ভাব এসেছে। ঘুমোয় না নাকি? খাওয়া দাওয়া কি কমিয়ে দিয়েছে? মনে হচ্ছে বাতাস এলেই উড়ে যাবে। রাজুকে চুপ থাকতে দেখে হীর আবারও বলে ওঠে, আমাকে দেখে চমকে যাওয়ারই কথা, তাই বলে থমকে যাবে? রাজু আমতা আমতা করে বলল, না তেমন কিছু না, হঠাৎ এতদিন পর। বসে কথা বলি। ও সরি, প্লিজ বসো না। হীর মুচকি হেসে সোফায় বসে রাজুকে বসতে বলে। রাজু হীরের দিকে তাকিয়ে আছে। এক ভয়ঙ্কর আত্মগ্লানি তাকে চেপে ধরেছে। মেয়েটার সাথে সে অন্যায় করেছে, ভয়ঙ্কর অন্যায়। তারপরও কেমন হাসি মুখে কথা বলছে তার সাথে। মেয়েটা কি এমনই, নাকি শুধু হীর এমন? রাজের এখনো মনে আছে 2.5 বছর আগের ঘটনা। এক গাদা লোকের সামনে হীরকে অপমান করার কথা, শুধুমাত্র তাকে সে প্রপোজ করার জন্য। হীর শেষ পর্যন্ত ভার্সিটি ছেড়ে চলে গিয়েছিল অন্য কোথাও। আজ এত বছর পর তাকে দেখে অবাক হওয়ারই কথা। হীরের কথায় রাজু 2.5 বছর আগ থেকে বর্তমানে ফিরে আসে। হীর ভ্রুকুচকে বলল, রাজ্য, আরে ওকে? আই এম ওকে। তো বললে না যে কেমন আছো? ভালো, তুমি? যেমন রেখেছিলে। রাজু করুণ দৃষ্টিতে হীরের দিকে তাকালে হীর শব্দ করে হেসে উঠে বলল, আই এম জাস্ট কিডিং, টেক ইট ইজি। রাজু বিস্ময় দুঃখে নিচে তাকিয়ে আছে। তার অস্বস্তি হচ্ছে খুব। হীরের কথা সে ওপরে তাকায়। হীর গলা ছেড়ে বলল, জিজ্ঞেস করলে না তো আমি কিভাবে নিশুকে পেলাম? রাজু খানিকটা অবাক হলো, তবে কিছু বলার আগেই হীর বলে ফেলে, তোমার মাঝে কি কিছু হয়েছে?
রাজ্য অনিমেষ দৃষ্টি নিয়ে তাকায় হীরের দিকে। হীর কিছুটা বিব্রত হয়ে বলে, আই এম সরি যদি তোমাদের পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করে থাকি। রাজু কিচ্ছু বলেনি, শুধু দীর্ঘশ্বাস ছেড়ে দেয়। হীর ঠান্ডা গলায় বলল, একটা নতুন সম্পর্ক গড়ে তোলা সহজ নয় রাজ্য। এই জন্য স্যাক্রিফাইস, ভালোবাসা, মান অভিমান সব কিছুরই দরকার। আবার একটা সম্পর্ক ভেঙে যাবার পরে বোঝা যায় এর মানে ঠিক কতটা গুরুতর। তাই তোমরা ভেবেচিন্তে কাজ করো। আজকের ঘটনায় নিশুর অবশ্যই দোষ ছিল, তার মোটেও উচিত হয়নি এসব কিছু করার। তবে তুমিও কিন্তু তাকে সময় দিতে পারো, তার সবটা মেনে নিয়ে সময় অবশ্যই লাগবে। আর যদি সে আমার গাড়ির সামনে না পড়ে অন্য কারো গাড়ির সামনে পড়তো তাহলে খুব খারাপ কিছু হতে পারতো। এই দোষটা সম্পূর্ণই নিশুর। তোমার উচিত ছিল তাকে সবার সামনে না মেরে ঘরে গিয়ে ব্যাপারটা মিট করার। এখানে দোষটা অবশ্যই তোমার। রাজা কথাগুলো শুনে বিড়বিড় করে বলল, এই মেয়েকে সোজা করার পথ আমি পেয়ে গেছি। থ্যাংক ইউ হীর। রাজু সন্ধ্যা পর্যন্ত হীরের সাথে বসে কথা বলল। থাপ্পড়ের পর একবারও দেখা হয়নি নিশুর সাথে। সে ইচ্ছে করেই করেনি। অবশ্য নিশু বেশ কয়েকবার ওপর থেকে উকি ঝুঁকি দিয়েছিল। সে দেখেও না দেখার মতো করে হেসে খেলে হীরের সাথে সময় কাটিয়ে দেয়। বেশ রাত করেই সে খাবারের প্লেট হাতে নিয়ে ঘরে ঢুকে। নিশু আয়নার সামনে বসে চুলে বিনুনি করছে। রাজু খাবারের প্লেট টেবিলে রেখে ওয়াশরুমে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে খাবারের প্লেট ঠিকই জায়গায় থাকলেও নিশু নেই। সে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। রাজু ইচ্ছে করেই জোরে শব্দ করে তাকে ডাকছে। নিশু বিরক্তিকর শব্দ করে এসে বলল, আমি কি কানে কালা? আসতে বললে শুনতে পান না? মায়ের থেকে শুনলাম খাওনি কেন? খিদে নেই। খিদে নেই কেন? তুমি রোবটা নাকি? না খেলেও চলে। রাজ্য উত্তর অপেক্ষা না করে প্লেট হাতে নিয়ে বসে পড়ে। নিশু ভেবেছিল সে হয়তো তাকে খাইয়ে দেবে, কিন্তু এমন কিচ্ছু হয়নি। রাজ্য ভাত মেখে নিজের মুখে পড়ে শব্দ করে চেবোতে চেবোতে বলে, মেয়েরা সাধারণত একটা কারণেই রাতে ভাত খায় না, স্বামীর আদর খাওয়ার জন্য। তুমি কি এমন কিছু ভাবছো? তাহলে সে চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে খেতে বসো। সত্যি বলতে নিশুর আসলেই ভীষণ খিদে পেয়েছে, কিন্তু রাজ্য তাকে একবারও জিজ্ঞেস করেনি খাবে কি না। এখন সে কি রাজ্যের থেকে প্লেটটা ছিঁড়ে নেবে? অবশ্য এটা ছাড়া উপায়ও আর নেই। নিশু চুপচাপ দাঁড়িয়ে রাজের খাওয়া দেখছে আর মনে মনে প্রস্তুতি নিচ্ছে খাবার ছিনিয়ে আনার। কি ভয়ঙ্কর বাজে ঘটনা সে ঘটাতে যাচ্ছে, ভাবলেই তার মাথা ঘুরিয়ে উঠছে। কিন্তু কিছুই করার নেই, সারা রাত সে না খেয়ে কিছুতেই কাটাতে পারবে না। নিশু রাজের দিকে তাকে মনে মনে প্ল্যান করছিল কিভাবে কেড়ে আনবে। সবাই মাত্র সে হাত বাড়াবে তখনই রাজু তার দিকে তাকে। সে মুখ ফুটে জিজ্ঞেস করে, কি ব্যাপার নিশু, তুমি এভাবে তাকিয়ে আছো কেন? আমার পেট খারাপ হবে তো। নিশুর রাজ্যের দিকে বিস্ফোরিত দৃষ্টিতে তাকায়। তার কান্না পাচ্ছে। কি অবস্থা হলো তার! আজ তাকে খাবার ছিনতাই করে খেতে হয়। নিশুর কাঁদো কাঁদো চেহারা দেখে রাজ্য বলল, নিশু, তুমি কি ভেবে করে কাঁদতে শুরু করে দিবে নাকি? আমি তো জাস্ট মজা করলাম। আচ্ছা ঠিক আছে, তুমি তাকিয়ে থাকো, আমি কিচ্ছু বলবো না। রাজার কথা শুনে নিশুর আরো বেশি কান্না পাচ্ছে। ছেলেটা কি পরিমাণ বাজে! এত কথা না বলে একবার বললেই তো পারে, চলো নিশু আমরা একসাথে খাই। লাজ লজ্জা ভুলে নিশুই শেষ পর্যন্ত বলল। আমিও খাবো। রাজু মুখ কুঁচকে ফেলে। নিশুর দিকে বিরক্তি ভঙ্গিতে তাকিয়ে বলল, আগে বলতে পারলে না? এখন আমি খাওয়া শুরু করে দিয়েছি। আচ্ছা নাও, হা করো। রাজ্য নিশুর দিকে এক লোকমা ভাত এগিয়ে দেয়। নিশুর বড্ড অভিমান হলো। এভাবে বলতে পারলো রাজ্য? সে তো খাবারই চেয়েছে, পানিতে ঝাঁপ দিতে তো বলেনি। সেও খানিকটা ভাব নিয়ে বলল, আমার হাত আছে, আমি নিজেই নিজের খাবার খেতে পারি। রাজ্য দ্রুত তার হাত গুটিয়ে নিয়ে বলল, তাহলে দিতে পারবো না। আমি আমার খাবারে কাউকে ভাগ দেই না। তোমাকে দিতে চাইলাম কিন্তু তুমি নিতে চাইছো না। ওকে, নো প্রবলেম। কথাটা বলে রাজ্য সত্যি সত্যি খেতে শুরু করে দেয়। নিশু মিনমিন করে রাজ্যকে বকতে লাগলো। রাজ্য শব্দ পেয়ে তাকালেও নিশু হা করে। রাজ্য ভ্রু কুচকে জিজ্ঞেস করে, খাবে? নিশু দ্রুত মাথা দুলিয়ে সম্মতি জানালো। রাজ্য বসতে ইশারা দিয়ে নিশুর দিকে খাবার বাড়িয়ে দেয়। নিশু এবার বাধ্য মেয়ের মতো চুপচাপ করে খেতে শুরু করে। রাজ্য খাওয়ার মাঝখানে বলল, সরি নিশু। এতক্ষণ খাবার না দেওয়ার জন্য। ঠিক আছে ঠিক আছে, আমি কিছু মনে করিনি। না, এর জন্য নয়। তোমাকে আমি তোমার মতের ঊর্ধ্বে বিয়ে করলাম, আমার সাথে সংসার করাতে বাধ্য করছি, এর জন্য। নিশু খাওয়া বন্ধ করে ড্যাব ডেবিয়ে তাকায় রাজ্যের দিকে। ছেলেটাকে সে বুঝতে পারে না, কখনো বুঝতে পারে না। রাজু নিশুর দিকে পানির গ্লাস বাড়িয়ে দিয়ে আবার বলে ওঠে, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি, জোর করে কখনো ভালোবাসার সংসার করা যায় না। এখন হয়তো তোমাকে আমি আটকে রাখলাম, কিন্তু সারা জীবন তো নাও রাখতে পারি। তোমার বাবা আজ রাতে বাড়িতে থাকবেন, সম্ভবত কাল সকালে যাবেন। তুমি চাইলে কাল তোমার বাবার সাথে চলে যেতে পারো।
নিশুর চোখ দুটো ভিজে আসছে। তার খুশি হওয়ার কথা, কিন্তু সে কিছুতেই খুশি হতে পারছে না। দম বন্ধ হয়ে আসছে। ভাঙা গলায় বলল, আমি চলে গেলে আপনি হীরাপুকে বিয়ে করবেন, তাই না? রাজু নিশুর দিকে তাকিয়ে মুচকি হাসে। নিশুর কাছে হাসিটা বিষের মতো মনে হলো। এর উত্তর হ্যাঁ কিনা সে বুঝতে না পারলেও এটা বুঝতে পেরেছে দেরি হলেও শেষ পর্যন্ত রাজু তাকেই বিয়ে করবে। রাজু হেসে বলল, তুমি জানলে কি করে? হীরাপু আমাকে বলেছে সব কথা, তাকে ফিরিয়ে দেবার কথা। কিন্তু আমি জানি আপনি এখন তাকে ঠিক মেনে নেবেন। বলেই নিশু ফুপিয়ে কেঁদে ওঠে। রাজের হাত থেকে ঠাস করে ভাতের লোকমা পড়েছে প্লেট। অন্য সময় নিশুকে কাঁদে দেখলে তার খুব কষ্ট হয়, মনে হয় কে বুঝি কলিজাটা ছিঁড়ে নিচ্ছে। কিন্তু আজ তার খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ। নিশুর চোখের 2 ফোঁটা পানি তার কাছে সবচেয়ে মূল্যবান উপহার মনে হচ্ছে। সে এত ভালো উপহার আগে পায়নি, কেউ দিতে পারেনি এমন উপহার। নিশু দ্রুত চোখের পানি মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। নাক টেনে বলল, আপনি ভাববেন না আপনাকে ছেড়ে যেতে হবে ভেবে কাঁদছি। এ হলো সুখের কান্না, বুঝলেন? কথাটা শোনার সাথে সাথে রাজ্যের মুখে শ্রাবণের মেঘ নেমে আসে। ঘোর অন্ধকারে তার মনটা আবার ঢেকে যায়। সে দ্রুত নিশুকে খাইয়ে দিয়ে বেরিয়ে যায়। নিশু বিছানা গুছিয়ে রাজের জন্য অপেক্ষা করছে। রাজু প্রায় 8 ঘন্টা পর রুমে আসে। একটা বালিশ নিয়ে পা বাড়ায় দরজার দিকে। নিশু রাজের দিকে তাকিয়ে বলল, কোথায় যাচ্ছেন? তুমি তো আমার সাথে থাকবে না, তাই অন্য রুমে যাচ্ছি। অনেক দিন পর হীরের সাথে দেখা হলো, ভাবছি আজ রাতটা গল্প করেই কাটিয়ে দেব। যাবেন না প্লিজ। কেন? নিশু কিচ্ছু ভেবে বলল, আসলে আমি একা থাকতে পারি না, ভয় করে। মনে হয় কে যেন আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। রাজ্য ভ্রু কুচকে নিশুর দিকে তাকালে নিশু বলে ওঠে, আপনার কি মনে হয় আমি মিথ্যে বলছি? তাহলে আপনি বাবার কাছে জিজ্ঞেস করেন কি? একদিন তো আমাকে উড়িয়ে বাড়ির বাইরে নিয়ে গেছিল। যদি বাবা না দেখতো তাহলে যে কি হতো। রাজ্য বেশ আগ্রহ নিয়ে বলল, হোমা তাই? তো আচ্ছা, আমি আঙ্কেলের থেকে একটু শুনে আসি ঘটনাটা। নিশু দ্রুত রাজের পথ আটকে বলল, না না না, এখন যেতে পারবেন না। কেন? নিশু মিনমিন করে বলল, বাবা এখন ঘুমোবেন, তাই ওনাকে ডিস্টার্ব করা ঠিক হবে না। আপনি বরং শুয়ে পড়েন, কাল সকালে না হয় জানবেন। রাজ্য খানিকটা হেসে শুয়ে পড়ে বিছানায়। কিছুক্ষণ পর নিশু রাজ্যের কানের কাছে ফিসফিসিয়ে করে বলে, আমাকে একটু জড়িয়ে ধরবেন? কেন? আমার মনে হচ্ছে আমাকে ভূতটা এসে উড়িয়ে নিয়ে যাচ্ছে। রাজ্য নিশুকে 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে বলে। এবার ঠিক আছে? নিশু আলতো করে মাথা দুলিয়ে বলল। হুম। রাজ্য সকালে ঘুম থেকে ওঠে নিশুকে না পেয়ে ঘাবড়ে যায়। মেয়েটা সত্যি সত্যি চলে যায়নি তো? ফ্রেশ না হয়েই সে নিচে নামে। নিশু সবে মাত্র হীরের খাবার দিতে যাচ্ছিল, তখনই রাজু চিৎকার করে নিশু নিশু বলে ডাকতে থাকে। নিশুকে এভাবে ডাকার জন্য সবাই তার দিকে ভ্রু কুচকে তাকায়। রাজু মাথা চুলকে বলল, আমার কফি কই নিশু? তুমি জানো না আমার কফি না হলে সকালে চলে না? আগে তো কখনো কফির জন্য এভাবে চিৎকার করেননি। আগে করিনি বলে কি এখন করতে পারবো না? আমি ফ্রেশ হতে যাচ্ছি, দ্রুত কফি পাঠিয়ে দাও। নিশু সবাইকে খাবার বেড়ে দিয়ে রাজের জন্য কফি নিয়ে যায় রুমে। নিশু কফি টেবিলে রেখে বলল, আমি না বলে চলে যেতাম না, শুধু শুধু চিৎকার করলেন। এখন আবার ভাবতে যাবেন না যে আমি যাব না। আমি আজই চলে যাব। কখনো কোনো উদ্দেশ্য নিয়ে আপনি আমাদের বাড়িতে যাবেন না। আমি আর ফিরবো না আপনার জীবনে। কথাটা শেষ করে নিশু চলে যায় নিচে। রাজু দীর্ঘ শ্বাস ছেড়ে কফি হাতে ব্যালকনিতে চলে যায়। একটু পর নিশু এসে আলমারি থেকে তার জামা কাপড় গুছিয়ে নিচ্ছে। রাজু আর চোখে দেখেও কিচ্ছু বলল না। নিশু কাপড় গোছানো শেষে ছলছল চোখে ব্যালকনিতে দিকে তাকিয়ে মনে মনে বলল, জানি আপনি আমাকে আটকাবেন না। আপনি তো খুশি হবেনই। হীরাপুকে বিয়ে করতে পারবেন, ঠিক আছে? আমি আর আসবো না। চোখের পানি মুছে নিশু চলে যায় তার ব্যাগ নিয়ে। বাড়ি গিয়ে সে হাড়ে হাড়ে টের পাচ্ছে রাজ্যকে সে কতটা ভালোবাসে। নিশু ভালোবেসে ফেলেছে রাজ্যকে, কিন্তু বুঝতে বড্ড দেরি করে ফেলেছে। বাড়িতে তার খেতে বসলে মনে হয় রাজ্য বুঝি বলছে, নিশু, একা একা খাচ্ছ কেন? এসো তো, আমি খাইয়ে দেই। কাপড় পরতে গেলে মনে হয় এই বুঝি রাজ্য এসে বলল, এই কাপড় পরছো কেন নিশু? ভালো কাপড় নেই ঘরে? চলো আমি ভালো কাপড় পরিয়ে দেই। নিশু ভার্সিটিও যেতে পারছে না, ঠিকমতো ক্লাস কোচিং করতেও পারছে না।
তার শুধু মনে হয় এই বুঝি রাজ্য আসলো, তাকে সেজেগুজে ভার্সিটি আসতে দেখে ধমকে ধমকে নিয়ে যাচ্ছে। বন্ধুদের সাথে কথা বলে মনে হয় রাজ্য তাকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করছে, এই বুঝি এসে ঠাস ঠাস করে থাপ্পড় মারছে। নিশু রাজের থাপ্পড়গুলোকেও ভালোবেসে ফেলেছে। বেশ কদিন নিশু হ্যালুসিনেশন ভেবে উড়িয়ে দিয়েছে, কিন্তু লাস্ট কদিন ধরে মনে হচ্ছে সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। তার সুস্থ হওয়ার একমাত্র ওষুধ হলো রাজ্য। নিশু মনে মনে প্রস্তুতি নিচ্ছে রাজ্য ফোন রিসিভ করলে কি বলবে। ডায়াল পেডে রাজ্যের নাম্বার ওঠাতেই চমকে ওঠে নিশু। সে ফোন দেওয়ার আগেই রাজ্য তাকে ফোন দিল। দেখতে দেখতেই প্রথমবারের মতো ফোন কেটে যায়। দ্বিতীয়বার রিং হতেই কাপা হাতে ফোন ওঠায় নিশু। ওপাশ থেকে রাজ্যের আওয়াজ শুনে কেঁদে ফেলে নিশু। রাজ্য ওপাশ থেকে বলল, নিশু নিশু শুনতে পাচ্ছ নিশু? হ্যালো হুম। নিশু, কাল সন্ধ্যায় আসতে পারবে তুমি? একটু আর্জেন্ট দরকার ছিল। নিশু খুশিতে ডগমগ হয়ে সবে মাত্র উত্তর দিতে যাচ্ছিল, তখনই রাজু বলে ওঠে, না না, তুমি ভেবো না আমি তোমাকে উল্টাপাল্টা বোঝাতে আনছি। তুমি শুধু এসে ডিভোর্স পেপার একটা সই করে দিয়ে যাবে। আসলে তোমার সই না হলে আমি হিরকে বিয়েটা করতে পারছি না। তুমি বুঝেছো? নিশুর কান্না চেপে রাখতে খুব কষ্ট হচ্ছে। বুকের সব দুমড়ে মুচড়ে যাচ্ছে। তবু ভাঙা গলায় বলল, আমি আসবো। নিশু কথা শেষ করার সাথে অঝরে কান্নায় ভেঙে পড়ে। মনে হচ্ছে কেউ তার বুকে পাথর দিয়ে আঘাত করে ঝাঁঝরা করে দিয়েছে। পরদিন বিকেলে কাব্য ফোন দিয়ে কাঁদা করে শুরু বলল, নিশু ভাবি, তুমি প্লিজ চলে এসো। ভাই কারো কথা শুনছে না। তুমি বললে ঠিক শুনবে। তুমি ভাইয়াকে বলো হিরকে যেন বিয়ে না করে। নিশু কোনো উত্তর দেয়নি। কয়েক ঘন্টায় তার জীবনে সব উলটপালট হয়ে গেছে। রাত অনেক হয়েছে। মা বাবা সবাই এসে তাকে ডেকে গেল। সে বের হয়নি ঘর থেকে। তার বাবা ঘরের দরজা ভাঙার সিদ্ধান্ত নিলেন। তখনই ঘরের দরজা খুলে নিশু বেরিয়ে আসে। পরনে টকটকে লাল রঙের শাড়ি, মাথায় বিয়ের দোপাট্টা। বেরিয়ে বাবাকে জড়িয়ে বলল, দোয়া করো বাবা, আমার জীবনের সবচেয়ে বড় যুদ্ধে আমি যাচ্ছি। অস্ত্র শস্ত্র কই মা? এগুলো দরকার নেই তো বাবা, তুমি শুধু দোয়া করো আমার জন্য। বলে এক ছুটে বেরিয়ে নিশু চলে যায়। বেশ খানিকটা পথ দৌড়ে যাওয়ার পর ট্যাক্সি নেয়। রাজ্যের বাড়িতে গিয়ে তার চোখে পানি চলে আসে। বাড়িতে মনে হচ্ছে কেউ নেই। নিশু দ্রুত রাজ্যের রুমের দিকে পা বাড়ায়, কিন্তু রাজ্যের রুমে যে আরো বেশি অন্ধকার। নিশু রাজ্য বলে চিৎকার করতে যাবে, তখনই কেউ তার মুখ চেপে ধরে। নিশু চিৎকার করতে গিয়েই পারছে না। সে তার মুখ চেপে ধরেছিল। সে তাকে উঠিয়ে নেয় কোলে আর চলে যেতে থাকে অন্য কোথাও। নিশুর আত্মাটা উড়েই গিয়েছিল মাঝপথে। বাড়ির সবাইকে ছাদে পেয়ে ফিরে আসে। তাকে কোল থেকে নামাতেই চারপাশে আলো জ্বলে ওঠে। সবাই চিৎকার করে বলে উঠল, হ্যাপি বার্থডে নিশু, হ্যাপি বার্থডে। রাজ্যের দিকে তাকিয়ে দেখে সে মুখে মুচকি হাসি ধরে তাকিয়ে আছে তার দিকে। কেক কাটা হয়ে গেলে সবাই সবার মতো আড্ডা দিতে থাকে। এমন সময় নিশুর পেটে কারো ঠান্ডা স্পর্শে কেঁপে ওঠে সে। ঠান্ডা হাত দুটোর মালিক তাকে ফের কোলে উঠে নেয়। তারপর সবাইকে ফাঁকি দিয়ে চলে যায় ছাদ থেকে। নিশুর বুঝতে দেরি হলো না, সবটা রাজ্যের প্ল্যান। ঘরে গিয়ে নিশুকে কোল থেকে নামালে সে রাজ্যের কাঁধ বরাবর দুহাত রেখে পা উঁচু করে বলল, আপনি জানেন আপনি ঠিক কতটা বাজে? আমি কতটা বাজে সেটা তুমিও জানো না। চলো আজ জানিয়ে দেই। কথাটা শেষ করে নিশুকে বিছানায় ফেলে দেয়। মেতে ওঠে তার ভালোবাসায়। তবে এই ভালোবাসা কোনো হিংস্রতা ছিল না। নিশু বাড়ি এসে হিরকেও পায়নি। সে তো চলে গেছে সে কবেই। রাজ্য ফিসফিস করে নিশুর কানে কানে বলল, নিশু, আজ তো তোমার জন্মদিন, তো কি চাই তোমার? নিশু রাজ্যের কানের কাছে মুখ নিয়ে বলল, কাঠগোলাপ এবং আপনি। সমাপ্ত।